আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। এখন তোমাদের মাঝে আমি আলোচনা করব বল অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে। তাই এর আগে তোমাদের আমি পার্ট 1 ক্লাস দিয়েছি। এই যে অধ্যায় 3-এর পার্ট 1, হ্যাঁ, এই যে তোমাদের বল অধ্যায়ের এই যে 3 অধ্যায়ের যে বল আছে, এটার যে পার্ট 1-এর আমি পার্ট 1-এর বলের যে বেসিক বিষয়গুলো এবং যত তোমার ম্যাথমেটিক্যাল আমার টার্ম ছিল ওগুলো আমি করেছি, এবং V1 V2 এগুলোর মান এবং কিভাবে সূত্রগুলো আসে সংঘর্ষের আগে, সংঘর্ষের পূর্বে। এই যে M1 U1 প্লাস M2 U2 সমান M1 V1 প্লাস M2 V2, হ্যাঁ, এই যে সূত্রগুলো, তারপর যে তোমার মিলিত বেগের ক্ষেত্রে, হ্যাঁ, তারপর ভরবেগের সংরক্ষণশীলতা ইত্যাদি যত তোমার অধ্যায় 3-এর বেসিক বিষয় ছিল সেগুলো আমি আলোচনা করেছি। তাই এখন এটা হচ্ছে পার্ট 2। এই পার্ট 2-তে থাকবে তোমার অধ্যায় 3-এর যত প্রকার সৃজনশীল প্রশ্ন আছে। তোমাদের বোর্ড পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্ন আসে তা নিয়ে আমি এখন আলোচনা করব। তাই আমি এখন তোমাদের মাঝে কয়েকটা 6 থেকে 7টা সৃজনশীল প্রশ্ন তোমাদের এখন আমি করাবো। তোমরা এই 6 থেকে 7টা সৃজনশীল প্রশ্ন খুব মনোযোগ সহকারে দেখবা, এবং এই 6 থেকে 7টা সৃজনশীল প্রশ্ন তোমার করার পর তারপর তোমাদের যে গাইড বই আছে এবং যে তোমাদের টেস্ট পেপার আছে, এগুলো তোমরা প্রতিটা সৃজনশীল এবং বোর্ডের যে সৃজনশীলগুলো আছে এগুলো তোমরা প্রথম থেকে ভালোভাবে করবা। আশা করি আমি যে তোমাদের এই 6 থেকে 7টা সৃজনশীল করাবো, এগুলো তোমাদের টোটাল, অর্থাৎ তোমাদের হোল যে টেস্ট পেপারে যে বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে তা দেখে আমি নিজের মতো করে তোমার 6 থেকে 7টা সৃজনশীল প্রশ্ন আমি ঠিক করেছি। আশা করি এই কটা সৃজনশীল যদি তুমি বুঝো তাহলে তোমার আর আশা করি বল অধ্যায়ের তোমার আর সৃজনশীলের সমস্যা থাকার কথা না। তাই তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, যে তুমি এই পার্ট 2 ক্লাস দেখার আগে তুমি পার্ট 1-এর যে মৌলিক বা বেসিক বিষয়গুলো আছে এগুলো তুমি আগে ভালো করে আয়ত্ত করবা। তারপর তুমি এই পার্ট 2-র যে আমি এখন সৃজনশীল করাবো এগুলো তুমি একটু মনোযোগ সহকারে দেখবা। তাহলে আশা করি তোমার এই 3 অধ্যায়ের থেকে যদি তোমাদের বোর্ড পরীক্ষায় কোনো সৃজনশীল প্রশ্ন আসে, আশা করি তুমি 10-এ 10 পাবে। তা চলো এখন শুরু করি। এখন তোমাদের আমি একটা দেখাবো দিনাজপুর বোর্ড। এই দিনাজপুর বোর্ড 2020 সালে একটা প্রশ্ন এসেছে। 2020 সালে প্রশ্নটা এসেছে। দেখো, এই একটা চিত্র। আপাতত আমি চিত্রটার নাম বলতেছি না। ধরো এটা হচ্ছে 1 নম্বর চিত্র, এটা হচ্ছে 2 নম্বর চিত্র। এখন তোমাকে গ নম্বরে কী বলছে আর ঘ নম্বরে কী বলছে। তোমাদের আমি ক নম্বর আর খ নম্বরগুলো বলিনি, কারণ ক নম্বর খ নম্বর বিষয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে, যে কোনো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন বুঝতে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো। পরবর্তীতে তোমাদের কখনিও একটা আলোচনা আমি একটা ক্লাস দিব যদি তোমাদের কোনো সমস্যা থাকে। এখন আপাতত আমি সময় কম লাগার জন্য এজন্য আমি গ আর ঘ, অর্থাৎ তোমাদের যে সৃজনশীল আসে, যে গ আর ঘটিত তো ম্যাথগুলো আসে, এই ম্যাথগুলো আমি এখন করাতে চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে দেখো এখন। তা দেখো, এটা দিনাজপুর বোর্ড 2020 সালে এসেছে। এই একটা চিত্র। আমাকে গ নম্বরে কি বলছে দেখো, খুব মনোযোগ সহকারে দেখবা। গ নম্বরে বলছে চিত্র 2 অনুযায়ী, তাহলে আমার চিত্র 8-এর কথা বলছে। দেখো, চিত্র 2 এটার কথা বলছে তোমাকে। এটা কিন্তু কাটা। এই চিত্র 2 এটাই বলছে কি তোমারে, যে চিত্র 2 অনুযায়ী গাড়িটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা একটা গাড়ি চলছে, তার একটা গ্রাফ দিয়েছে। এটা বলছে এটার 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আসলে 20 সেকেন্ডে এটা কত দূরত্ব গেছে, অর্থাৎ তাহলে তোমাকে বলছে যে একটা দূরত্ব বের করবা, মানে মিটার বের করবা, যে আসলে গাড়িটা 20 সেকেন্ডে কত মিটার গেছে। তা আমরা আগে চিত্রটা বুঝি। দেখো, এই একটা চিত্র। দেখো, এদিকে হচ্ছে টাইম, এদিকে হচ্ছে কি এই টাইম টি লিখে রেখেছি, তারপর উপরে হচ্ছে বেগ। তাহলে এটা হচ্ছে বেগ বনাম সময়ের একটা চিত্র।
দেখো তারপরে এই হচ্ছে 0, 0 সেকেন্ড থেকে ধরো এই 10 সেকেন্ড, আবার এই 10 থেকে এই 20। হ্যাঁ, তোমাদের একটা জিনিস বুঝতে সমস্যা হয় যে আসলে এই থেকে এই পর্যন্ত 10, তারপর এই থেকে এই পর্যন্ত কত হয়। তোমরা এই থেকে এই পর্যন্ত মাঝে মাঝে 20 বলে ফেলো না, এই থেকে এই পর্যন্ত কিন্তু 10। তাহলে 0 থেকে এই 20 পর্যন্ত এটা হচ্ছে টোটাল হচ্ছে 20 সেকেন্ড। হ্যাঁ, আর উপরে হচ্ছে এই বেগ। তাহলে দেখো এই 0 হইতে আমার গাড়িটা চলা শুরু করছে, দেখো 0 থেকে এই 10 সেকেন্ড। হ্যাঁ, এই 0 থেকে এই 10 সেকেন্ডে তোমার কত মিটার পার সেকেন্ড গেছে এই পর্যন্ত আসছে নাকি 150 মিটার পার সেকেন্ড গেছে, অর্থাৎ গাড়িটি 10 সেকেন্ডে 150 মিটার পার সেকেন্ড গেছে। তারপর দেখো আবার পরবর্তীতে এই 10 থেকে আবার এই যে 20, এ জায়গায় কিন্তু তোমার আবার 10 সেকেন্ড। দেখো পরবর্তী 10 সেকেন্ডে এই গাড়িটি উপরে যায়নি, কিন্তু গাড়িটা আবার মানে তার বেগ হয় নাই, কিন্তু দেখো এই 150 এই সোজাই গেছে, অর্থাৎ তার বেগ হয় নাই। বেগ হয় নাই মানে এ জায়গায় কোনো ত্বরণও সৃষ্টি হয় নাই। আমরা জানি বেগ পরিবর্তন হলেই অর্থাৎ ত্বরণ হয়, কিন্তু না, এ জায়গায় বেগটা সমান রয়েছে, জন্য কোনো জায়গায় ত্বরণ সৃষ্টি হয়নি। তাহলে দেখো এই গাড়িটা এই যে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত দেখো এই গাড়িটা সমবেগে গেছে। তাহলে এ জায়গায় কয়টা কাজ? এ জায়গায় 2টা কাজ। তোমার 2টা ক্ষেত্রে দূরত্ব বের করতে হবে, এটা মনে রাখবা। একবার গেছে একবার তোমার ত্বরণ সৃষ্টি হয়েছে, আর একবার সমবেগ গেছে। তাই 2টা ক্ষেত্রে যদি তুমি অতিক্রান্ত দূরত্ব বের করতে পারো, তাহলে তোমার টোটাল, তারপর এই 2টা যোগ করে দিলে তোমার টোটাল 20 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের হয়ে যাবে। তাহলে দেখো আপাতত আমরা বের করব এটা, এই যে এই পর্যন্ত, এই যে আগে বের করব প্রথম 10 সেকেন্ডে কত গেছে, তারপর পরবর্তী 10 সেকেন্ডে কত গেছে। তা দেখো আমি এখন শুরু করি। দেখো এই গ আমি লিখতে পারি কি প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে লিখি। প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে এই গাড়িটার আদিবেগ কত? 0। প্রথম ক্ষেত্রে এই গাড়িটার আদিবেগ হচ্ছে তোমার 0, এই 0 মিটার পার সেকেন্ড। তারপর তারপর শেষ এটা দেখাই। হ্যাঁ, দেখো প্রথম ক্ষেত্রে আদিবেগ হচ্ছে 0, তারপর শেষ বেগ কত? শেষ বেগ কত দেখো 150, কিন্তু শেষ বেগ হচ্ছে 150 মিটার পার সেকেন্ড। তারপর পরবর্তী দেখো কত সেকেন্ডে গেছে, 0 থেকে 10 সেকেন্ড, অর্থাৎ টাইম হচ্ছে কত 10 সেকেন্ড। এই 10 সেকেন্ড এখন আমরা বের করে ফেলাই। দেখো আমরা একটা সূত্র জানি, দেখো এই জায়গায় ইউ আছে, বি আছে, টি আছে, তাহলে আমার কোন সূত্রে যায়? দেখো যেহেতু এটা আমরা প্রথম ক্ষেত্রে বের করতেছি, আমরা S1 লিখি। দেখো S1 আমরা সূত্র কি জানি? আমরা জানি বি প্লাস ইউ বাই 2 এ ইন্টু টি, আমরা এই সূত্রটা জানি। দেখো এই সূত্র ছাড়া কিন্তু অন্য সূত্রে যায় না, বেশি ব্যাখ্যা করা মূলত বেশি দরকার নাই। তাই দেখো এখন এই সূত্রই যায় এটা। এরকম আমি তোমাদের এই সূত্র দিয়ে দ্বিতীয় অধ্যায় অঙ্ক করাইছি, ওই ক্ষেত্রে আমি একটু বিস্তারিত বলেছি যে আসলে কোনটা কোন সূত্রে যাবে। এখন তুমি মানটা বসাও। দেখো ভির মান হচ্ছে 150, তারপর ইউর মান হচ্ছে 0 বাই 2 ইন্টু টির মান হচ্ছে কত 10। তারপর দেখো 150 হয়, তারপর তুমি 2 দিয়ে 10-এর কাটতে 5 হয়, তাহলে কত হইতে আছে আমার গুণ 5 কত হইতে আছে দেখো গুণ করলে কত হয় 0, 5 5 25-এর 5 হাতে আমার 2 7 কত হয়? এই দেখো S1 দূরত্ব কত হয়েছে 750 মিটার। তাই দেখো প্রথম 10 সেকেন্ডে কত গেছে? প্রথম এই দেখো এই যে 0 হইতে এই যে 10, 0 হইতে 10 এতটুকু সময় তোমার কতটুকু দূরত্ব গেছে 750 মিটার। এখন কথা হচ্ছে এই যে 10 থেকে এই যে 20 সেকেন্ড, হ্যাঁ এই পর্যন্ত গাড়িটা আমার সমবেগে গেছে। তাই সমবেগে যাওয়ার ক্ষেত্রে কি হবে? এখন হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে, দেখো দ্বিতীয় ক্ষেত্রে তোমার এ জায়গায় তো কোনো আদিবেগ হয় না। দেখো এ জায়গায় আদিবেগ হওয়ার কোনো প্রশ্নই নেই। দেখো এই থেকে গাড়িটা শুরু হয়েছে, হ্যাঁ এই থেকে এই যে 20 সেকেন্ড পর্যন্ত, এই দেখো 10 থেকে 20, এই যে মাঝখানে যে 10 সেকেন্ড হয়, এই 10 সেকেন্ডে তোমার কত গেছে সমবেগ গেছে গাড়িটা। তাহলে আমরা বলতে পারি বি কত 150 মিটার পার সেকেন্ড। তারপর দেখো টাইম কত, টাইম হচ্ছে কত 10 সেকেন্ড। তোমরা কিন্তু এই মাঝে মাঝে 20 সেকেন্ড লিখে ফেলাইতে পারো, যে জায়গায় 20 তাহলে মানে 20 সেকেন্ড না। দেখো আমার হিসাবটা শুরু হয়েছে এই 10 সেকেন্ড হইতে এই 20 সেকেন্ড, তাহলে মাঝখানে আমার কত হয় 10 সেকেন্ড।
তাহলে 10 সেকেন্ডে কথা, এবার তো সমবেগ হচ্ছে নাকি, তাহলে কত হবে S2 সমান বিটি। আমরা জানি সমবেগের সূত্র কি, এই যে বিটি। তাহলে জায়গায় বির মান কত 150 ইন্টু টির মান কত 10। তাহলে আমার টোটাল ক্যালকুলেশন কত হইতে আছে 1500 এই মিটার। এই আমরা দ্বিতীয় ক্ষেত্রে বেড়ে গেছে, প্রথম ক্ষেত্রে আমি পেয়েছি 750 আর দ্বিতীয় ক্ষেত্রে কত পেয়েছি আমি 1500 মিটার পেয়েছি। তাহলে আমাকে বলছে যে চিত্র 2 অনুযায়ী গাড়িটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ 0 হইতে এই 20 সেকেন্ড পর্যন্ত টোটাল বলছে। তাহলে আমার এই 0 হইতে 20 সেকেন্ডের ভিতরে আমার দুইবার কাজ হয়েছে, একবার হচ্ছে তোমার ত্বরণ সৃষ্টি হয়েছে আর একবার সমবেগ গেছে। তাহলে এই দুইটার আমরা প্রথম যে ত্বরণ সৃষ্টি হয়েছে এই ক্ষেত্রে যে অতিক্রান্ত দূরত্ব বের করছি, হ্যাঁ সেটা আবার এই পরবর্তী যে সমবেগ আছে তখন যে অতিক্রান্ত দূরত্ব বের করছি, তাহলে এইটা যোগ করলে আমি টোটাল 0 থেকে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পেয়ে যাই। তা দেখো এখন টোটাল আমি যোগ করি, তাহলে এস সমান আমি বলতে পারি কি 750 যোগ 1500। তাহলে আমার কত হইতেছে দেখো উত্তরটা 0 যোগ করলে কত হয় 0, তারপর হয় কত 5, তারপরে কত 7 5 12 2 হাতে আমার 1 এই 2 কত হয় 2250 হয়। তাহলে 2250 মিটার। এই হচ্ছে উত্তর। যে চিত্র 2 অনুযায়ী আমরা পাইলাম কি যে গাড়িটির 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত 2250 মিটার। আশা করি বুঝতে পারছো। এখন ঘ নম্বরটা দেখো ঘ নম্বরে কী বলছে, একটু দেখো। গ নম্বরে বলছে চিত্র 1 অনুযায়ী, চিত্র 1 অনুযায়ী এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো। অর্থাৎ বলছে এই দেখো, বলছে এটা হচ্ছে এম বস্তু, এটা হচ্ছে পি বস্তু। বলছে এই এম বস্তু, বলছে এম বস্তুর উপর, এই এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব, অর্থাৎ এই এম বস্তুর উপর এই পি বস্তুটা কী পরিমাণ বল কাজ করে সেটা বিশ্লেষণ করতে বলছে। বিষয়টা এখন তোমরা এরকমের চিত্রটা নাও বুঝতে পারো, আমি এখন বুঝাই। ধরো এই একটা টেবিল, ধরো এই জায়গায় একটা টেবিল, এই টেবিলের উপরে এই 5 কেজি ওজনের একটা বস্তু রাখা হয়েছে। একটু কল্পনা করে দেখো, ধরো এই জায়গায় একটা টেবিল আছে, এই জায়গায় একটা টেবিল আছে, এই টেবিলের উপরে এই যে 5 কেজি একটা বস্তু রাখা হয়েছে। এই বস্তুটাকে সুতা দিয়ে এদিকে ঝুলিয়ে আর একটা বস্তু, এই যে 7 কেজির একটা বস্তু, এই 7 কেজির একটা বস্তু নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে এই যে টেবিলের উপরে যে 5 কেজি বস্তু, এটাকে সুতা দিয়ে বেঁধে এই নিচের দিকে ঝুলিয়ে আর একটা 7 কেজি একটা বস্তু নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন তোমাদের আর তো বোঝার বেশি কিছু নাই, তাহলে তুমি তো বোঝো যে 7 কেজির বস্তু যেহেতু নিচে ঝুলানো আর 5 কেজি বস্তুর সাথে তাকে বেঁধে রাখা, তাহলে অবশ্যই 5 কেজি বস্তুটাকে এদিকে টেনে এই নিচের দিকে ফেরানোর চেষ্টা করবে এই 7 কেজি বস্তু। এটা তো 100%, ঠিক আছে। অবশ্যই এই 7 কেজি যে বস্তুটা আছে সেই 5 কেজি বস্তুকে অবশ্যই সে এদিকে টেনে নিচের দিকে ফেরানোর চেষ্টা করবে। তাহলে বলছে এই যে পি বস্তুর উপরেই, এই পি বস্তুর উপরে এম বস্তুর উপরে, এই যে এম বস্তুটার উপরে, এই যে 5 কেজি বস্তুর উপর পি বস্তুর বলে প্রভাব, আর এই পি বস্তু কী পরিমাণ তাকে বলে টানবে সেটা বের করতে বলছে, যে মানে বলের প্রভাবটা কেমন হবে সেটা বিশ্লেষণ করতে বলছে। তাহলে এই জায়গায় যে কী পরিমাণ যে বলের প্রভাব পড়বে এটা বের করতে হলে আমাকে বের করতে হবে মূলত ত্বরণ, যে আসলে কতটুকু ত্বরণে সে টানছে, হ্যাঁ কতটুকু ত্বরণে সে এই পি বস্তুটা এম বস্তুকে টানছে, কতটুকু ত্বরণে টানছে সেটা বের করতে পারলেই আমাদের মূলত হয়ে যাবে ম্যাথটা। তাই এখন চলো শুরু করি। গ নম্বর দেখো, গ নম্বর এই এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু এই জায়গায় দুইটা বস্তু, এই এম বস্তু তারপরেই হচ্ছে পি বস্তু, এখন এই পি বস্তুর উপরে একটা কার্যকর বল আছে, তারপর এম বস্তুর উপরে একটা কার্যকর বল আছে। এই দুইটা বের করতে হবে। তুমি আগে বিষয়টা চিন্তা করো যে পি বস্তুর উপর একটা কার্যকর বল, এম বস্তুর উপর একটা কার্যকর বল। আগে আমরা এম বস্তু লিখি আগে এম বস্তুর উপর কার্যকর বল, এই যে এম বস্তুর উপর কার্যকর বল।
দেখো এম বস্তুর উপরে কার্যকর বল আমরা বলের জানি এফ দ্বারা প্রকাশ করা, যেহেতু এম বস্তুর উপরে আমরা একটা জায়গায় ছোটো করে এম লিখি সমান বলের সূত্র কি এম এ, কিন্তু এম এ, তাহলে এই এম এর জায়গায় আমরা আর একটা এম লিখি, যেহেতু এম বস্তুর কার্যকর বল এজন্য এই জায়গাটা আমি এম লিখলাম। এগুলো এম বস্তুর উপর কার্যকর বল। এই যে এম বস্তুর উপরে কার্যকর বল, এখন আমরা নির্ণয় করব পি বস্তুর উপর কার্যকর বল। পি বস্তুর উপর কার্যকর বলটা দেখো কি হবে, পি বস্তুর উপর কার্যকর বল, পি বস্তুর উপর কার্যকর বল, পি বস্তুর উপর কার্যকর বলটা কি হবে দেখো, তাহলে এফ পি ধরি আমরা নাকি এম এই জি। এখন প্রশ্ন তোমাদের তো হয়ে গেছে যে এ জায়গায় আপনি কার্যকর বল লাগলেন এম এ আর এ জায়গায় এম জি। হ্যাঁ, চিন্তা করো, দেখো এই যে এম বস্তুটা সে তো তোমার টেবিলের উপরই ধরো আছে, সে তো আর তার মানে নিচের দিকে কোনো কাজ করতেছে না, অর্থাৎ সে তো টেবিল থেকে সামনে যাবে, সামনে গেলে তার ত্বরণ সৃষ্টি হবে। হ্যাঁ, তখন ত্বরণ সৃষ্টি হবে সামনে গেলে, কিন্তু এই যে পি নামক বস্তুটা সে যে নিচের দিকে যে পড়বে, এই নিচের দিকে পড়লে সে একটা অভিকর্ষণ ত্বরণ সৃষ্টি করবে। তা অভিকর্ষণ ত্বরণ সৃষ্টি করে তাকে আমরা কি বলবো, জি। এম হচ্ছে এই 7 কেজি আর সে একটা অভিকর্ষণ ত্বরণ সৃষ্টি করবে, জি। হ্যাঁ, বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। সে যেহেতু নিচের দিকে টানবে, হ্যাঁ নিচের দিকে পড়বে, হ্যাঁ এই জায়গাটা অভিকর্ষ ত্বরণ কাজ করবে। আর এম বস্তু সে তো সামনে আসবে, তাহলে সে তো শুধু ত্বরণ কাজ করবে। এজন্য এ জায়গায় জি হচ্ছে। তাহলে যেহেতু এটা হচ্ছে পি বস্তুর জন্যই পি বস্তু। এখন চিন্তা করো, আমরা এম বস্তুর উপর যে কার্যকর বল নির্ণয় করছি এবং পি বস্তুর উপর যে কার্যকর বল এটা নির্ণয় করছি। এখন তুমি চিন্তা করো যে এই পি বস্তু, অর্থাৎ পি বস্তু যতটুকু বলে মানে টানছে, নিচের দিকে টানছে, আর এই এম নামক বস্তুটা সে মানে একইভাবে আসছে, অর্থাৎ এই যে এম বস্তুর যে কার্যকর বল আর পি বস্তুর কার্যকর বলটা এই জায়গায় সমান, মানে তারা সমান ক্ষেত্রে টানছে। হ্যাঁ, পি বস্তুটা যতটুকু টানছে এম বস্তুটা সেটুকুই মানে আসতে আছে, অর্থাৎ তাদের কার্যকর বলের পরিমাণটা সমান। তাহলে আমরা বলতে পারি যে অতএব আমরা বলতে পারি দেখো এম এম এ সমান এম পি জি, অর্থাৎ আমি এইটা লিখলাম এই যে এফ এম সমান এফ পি। হ্যাঁ, এফ পি আমরা সমান করে লিখলাম। এখন দেখো আমরা কি করতে পারি, এ জায়গায় আমরা কি বের করব, আমরা ত্বরণ বের করব। দেখো আমরা এখন লিখি এ সমান এই যে এম পি জি বাই এই যে এম এম দ্বারা ভাগ, এই যে এম দ্বারা ভাগ। এখন বলি এ জায়গায় একটা জিনিস লেখা হয়নি তোমাদের এখানে, এম অন এই দেখো এই যে এম এই বস্তুর ওজন কত, 5 কেজি। ঠিক আছে, তারপর দেখো তারপর হচ্ছে এই এটা ধরছি কি আমি এমপি ধরছি নাকি, এই বস্তুটা হচ্ছে এমপি, ধরো এই যে এমপি, এটার ওজন হচ্ছে কত, 7 কেজি। তারপর এ জায়গায় যেহেতু অভিকর্ষ ত্বরণ সৃষ্টি করছে এর হবে 9.8 এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এ জায়গায় মানগুলো বসে দেবো। দেখো এমপির মান হচ্ছে কত, 7, তারপর জির মান হচ্ছে 9.8, হ্যাঁ তারপর এম এর মান হচ্ছে এম এর মান হচ্ছে 5, এই 5। এখন হিসাব করলে মোটামুটি এরকম একটা মান আসে 13.72 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা একটু ক্যালকুলেটর এগুলো করে নিও। তাহলে জায়গায় ত্বরণ হচ্ছে কত, 13.72 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বলছে চিত্র 1 অনুযায়ী এম বস্তুর উপর পি বস্তুর বলের প্রভাব বিশ্লেষণ করো। তাহলে এম বস্তুর উপর এই পি বস্তুর বলের প্রভাব কি বিশ্লেষণ করো। তাহলে কি কতটা ত্বরণে টানছে, এই যে 13.72 মিটার পার সেকেন্ড ত্বরণে টানছে, মানে এটাই হচ্ছে তার উপরে যে বলের একটা প্রভাব। হ্যাঁ, এইটাই মানে আসলে প্রকৃতপক্ষে জায়গায় ত্বরণকেই মানে নির্দেশ করে, যে আসলে কত ত্বরণে টানছে সে, কত ত্বরণ টানছে। যখন পি নামক বস্তুটা এম নামক বস্তুকে টানবে, হ্যাঁ এই পি নামক বস্তুটা যখন এম নামক বস্তু টানবে তখন এম নামক বস্তুটা সে এই যে 13.72 ত্বরণ সৃষ্টি করবে। এটাই হচ্ছে এটার উত্তর। আশা করি বুঝতে পারছো। এখন দেখো
আহ, 2 নম্বরটা দেখো। তা তোমরা যারা এটি উঠাবা তারা একটু এই দেখো, এই এখন তোমরা একটু ভিডিওটি পজ করে উঠিয়ে নাও। আর যদি কেউ না বুঝো তাহলে আর একবার ভিডিওটা দেখো। আমার সময়ের কমের জন্য ভিডিওটা একটু কম করার জন্য এজন্য আমি একবারে বলছি, তোমরা একটু দ্বিতীয়বার দেখে নাও, তাহলে আশা করি বুঝতে পারবে। তা চলো এখন 2 নম্বরটা দেখো। তাই এখন 2 নম্বরটা দেখো। 2 নম্বরটা হচ্ছে বরিশাল বোর্ড 2017 সনে এসেছে। এই একটা ম্যাথ এসেছে দেখো। বলছে কি তুমি চিত্র দিয়েই বোঝো যে ধরো এই একটা বস্তু এই সামনের দিকে মুভ হচ্ছে, আবার এই অর্থাৎ পি নামক একটা বস্তু সামনের দিকে যাচ্ছে এবং এই যে কিউ নামক বস্তু সে অর্থাৎ এই বস্তুটার দিকে আসছে, অর্থাৎ বিপরীত দিকে আসছে। কিন্তু এই পি বস্তু সামনের দিকে যাচ্ছে আর কিউ বস্তু এই পি বস্তুর দিকে আসছে। হ্যাঁ, তারপর দেখো পি বস্তুর ভর হচ্ছে 60 কেজি আর পি বস্তুর আদিবেগ হচ্ছে এই যে 12 মিটার পার সেকেন্ড, আর কিউ বস্তুর ভর হচ্ছে 500 কেজি এবং কিউ বস্তুর আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। দেখো পি বস্তু এবং কিউ বস্তু এর মাঝখানে দূরত্ব হচ্ছে 1.10 কিলোমিটার। এই বস্তু দুইটার ভিতর যে দূরত্ব কত, 1.10 কিলোমিটার। একটু প্রশ্নটা আমি পড়ি। বলছে যাত্রা শুরুর একটি নির্দিষ্ট সময় পরে পি ও কিউ গাড়ি দুটির মধ্যে সংঘর্ষ হলো। ধরো এক সময় পি আর কিউ এক সময় সংঘর্ষ হয়েছে, অবশ্যই সংঘর্ষ হবে যেহেতু তারা দুজনের মানে দিকে আসছে, পি যাচ্ছে কিউর দিকে এবং কিউ আসছে পির দিকে, এবং মিলিত বেগ 2 মিটার পার সেকেন্ড হলো কিউ এর দিকে। অর্থাৎ এই দুইটা গাড়ি যখন সংঘর্ষ হবে, সংঘর্ষ হওয়ার পরে এই পি নামক বস্তুটা কিউ নামক বস্তুকে মানে সামনে নিয়ে যাবে, তখন তার বেগ হবে কত, 2 মিটার পার সেকেন্ড। এটা অনায়াসই বলা যায়। তোমরা চিন্তা করো 60 কেজি ভরে একটা বস্তু আর 600 কেজি ভরে একটা বস্তু আর একটা 500 কেজি ভরের বস্তু। অবশ্যই সংঘর্ষ হলে 600 কেজি ভরের বস্তুটি তো 500 কেজি ভরের বস্তুকে সামনের দিকে নিয়ে যাবে, এটা বোঝা যায়। তাহলে এবং মিলিত বেগ 2 মিটার পার সেকেন্ড হলো কিউর দিকে। অর্থাৎ এই যখন এটার সাথে এটা মিলে যখন সামনে যাবে তখন তাদের দুজনের ভিতরে একটা মিলিত বেগ হবে। হ্যাঁ, তখন সেই মিলিত বেগটা হবে 2 মিটার পার সেকেন্ড। এই যে মিলিত বেগের ক্ষেত্রে একটা সূত্র আছে, এই সূত্রটা এখন কাজে লাগবে, আমরা করাবো। তোমরা এই যে মিলিত বেগের ক্ষেত্রে যত যে তোমার 3 অধ্যায়ের যত যে সূত্রগুলো আছে এগুলো আমি বেসিক বিষয় পার্ট 1-এ আলোচনা করেছি। তোমরা আশা করি পার্ট 1-এর ক্লাসটা কিন্তু ভালোভাবে দেখবা, তাহলে আশা করি তোমরা পারবা। এখন দেখো তোমাকে প্রশ্নে কি বলেছে যে যাত্রা শুরুর কত সময় পর পি ও কিউ গাড়ি দুইটি মিলিত হবে। অর্থাৎ এই যাত্রা শুরু ধরো করার পর তারপর এই যে পি আর কিউ গাড়িটা কোন বলছে গাড়ি দুটি মিলিত হবে মানে কত সময় পরে, মানে কত টাইমের পরে, কত টাইম। তোমাকে এই জায়গায় একটা টাইম বের করতে হবে যে কত সেকেন্ড, কত মিনিট, কত ঘন্টা, এরকম একটা কিছু বোঝায় যে এগুলোর ভিতর তোমার কত সেকেন্ডে বা কত মিনিটে এই গাড়ি দুইটা একসাথে হবে মানে মিলিত হবে, এইটা বলছে। এইটাই বের করতে হবে তোমার। এখন আমার তো জায়গায় টাইম বের করতে হবে। ধরো আমি করাই এই গ নম্বর দেখো। তোমরা একটু লেখাগুলো ভালো করে বুঝে নিও, আমার সময় স্বল্পতার জন্য একটু আমি তাড়াতাড়ি লিখছি এবং লেখাগুলো একটু স্পষ্ট নাও হইতে পারে, আমি বলি তোমরা মনোযোগ সহকারে দেখো, বুঝতে পারবে। তাহলে দেখো বলছে যাত্রা শুরুর কত সময় পর পি ও কিউ গাড়ি দুটি মিলিত হবে, কত সময় পর বলছে। তা ধরো আমি ধরে নিলাম যে এই যে ধরি এই টি সময় পরে, ধরি এই টি সময় পরে গাড়ি দুইটি মিলিত হবে। তাহলে এই টি সময়টা আমি এখন বের করতে যাব। তা দেখো এই জায়গায় এই যে পি বস্তু, এই যে পি বস্তুর আদিবেগ ধরো আমি ধরি u1 কত হয় 12 মিটার পার সেকেন্ড। দেখো পি বস্তুর আদিবেগ কত, 12 মিটার পার সেকেন্ড। তারপর দেখো তারপর কিউ, এই যে কিউ বস্তুর আদিবেগ কত, দেখো কিউ বস্তুর আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এই দেখো 10 মিটার পার সেকেন্ড কিউ বস্তুর আদিবেগ। তারপর দেখো এখন পি এবং কিউ এই বস্তু দুইটার ভিতর যে দূরত্বকে আমরা এস দ্বারা সূচিত করি, এস। তাহলে কত দূরত্ব হয় দেখো 1.1 কিলোমিটার, 1.10 কিলোমিটার। আমরা এটাকে মিটারে কনভার্ট করব। মিটারে কনভার্ট করলে এটা আমার কত হয় 1100 মিটার হয়। অর্থাৎ তুমি 1000 দিয়ে ভাগ দেবা,
তাহলে এটা আসবে। তোমরা আসলে যদি ক্যালকুলেটারে ব্যবহার না বোঝো, দেখো এটা আসলে এই দেখো 1.10 একে তুমি গুণ দেবা 1000 দিয়ে, তাহলে দেখবা তোমার কত আসছে, এই দেখো 1100 মিটার। 1100 মিটার হয়। দেখো এছাড়া আর কিন্তু আমার কোনো ইনফরমেশন নেই, এছাড়া আমার কোনো শেষ বেগ ত্বরণ এরকমের কোনো আর ইনফরমেশন নেই। হ্যাঁ, তা এখন আর কি কোনো বিষয় না, আমরা এখন এই যে পি পি বস্তুটার একটা দূরত্ব বের করব, কিউ বস্তুটার একটা দূরত্ব বের করব। হ্যাঁ, তার এই যে তার থেকেই আমরা একটা সময় পাবো, তখনই আমাদের ম্যাথটা হয়ে যাবে। তাই দেখো আমরা এই পি বস্তুর ক্ষেত্রে একটা দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বের করি। দেখো S1 ধরি আমরা, S1 সমান U1T। এটা আমরা একটা 1 নম্বর সমীকরণ দিই, আমরা মানটা পরে বসাই। তুমি এ জায়গায় মানটা বসাইতে পারো, ধরো তুমি যে জায়গায় মান বসাও, ধরো U1 এর মান তুমি 12 বসাইলা, 12, তারপর T বসাইলে, ধরো ওকে 1 নম্বর সমীকরণ, ধরো 1 নম্বর ধরলাম না, 1 নম্বর সমীকরণ। তারপর দেখো আমরা এখন পি বস্তুর ক্ষেত্রে আমরা একটা দূরত্ব বের করলাম। পি বস্তুর ক্ষেত্রে আমরা একটা দূরত্ব বের করছি, এখন আমরা কিউ বস্তুর ক্ষেত্রে একটা দূরত্ব বের করব। তাহলে কিউ বস্তুর ক্ষেত্রে দূরত্ব মানে S2 ধরি আমরা, তাহলে এবার U2 ইন্টু টি সমান U2 কত, দেখো 10, এই টি, এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরি। এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে আপনি S1 বস্তুর ক্ষেত্রেও টি ধরলেন, S2 বস্তুর ক্ষেত্রেও আপনি যে টি ধরলেন, আসলে আমরা বুঝবো কেমনে যে আসলে দোনটা টি, যে এটা তো U1 হচ্ছে, এটা তো U2 হয়েছে, এটা T1 T2 হয় নাই কি জন্য। তোমরা খেয়াল করো, এই যে P1 বস্তু এবং এই যে P বস্তু এবং এই যে কিউ বস্তু, P বস্তু তো সামনের দিকে যাচ্ছে এবং কিউ বস্তু তো P বস্তুর দিকে আছে, তারা যে একসাথে যে মিলিত হবে তখন তাদের টাইম কিন্তু একটাই হবে। তারা তো ভিন্ন ভিন্ন সময় তো আর তারা মিলিত হবে না, তারা যখনই মিলিত হবে তখন তো তাদের টাইম একটি হবে। তারা তো দুই দিকে যাচ্ছে না যে তারা দুই দিকে একটা সময়ের পরিবর্তন হবে, তারা তো আসলে একদিকে এসেই মিলিত হবে, তখন তাদের একটি সময় হবে। ওই সময়ের জন্য আমরা টি নিব, আর ওই সময়টাই আমাকে প্রশ্নে বের করতে বলছে। তাই এখন দেখো আমরা এখন যে পি নামের বস্তুটা এদিকে আসছে এবং কিউ নামের বস্তুটা এদিকে আসবে। এখন আমি টোটাল যে দূরত্ব, আমরা এখন টোটাল দূরত্বটা বের করি, তাহলে আমরা বলতে পারি যে S সমান S1 প্লাস S2। S1 এর মান হচ্ছে 12T প্লাস S2 এর মান হচ্ছে 10T। তাই দেখো উভয় পক্ষ থেকে আমরা টি কমন নিই, তাহলে আমার বাকি থাকতে আছে কি, গিয়ে দেখো আমার বাকি থাকতে আছে, দেখো কি টি কমন থাকে যে 12 প্লাস 10। তাহলে আমার কত থাকে, দেখো 12 প্লাস 10 কত হয়, দেখো 22T। হ্যাঁ, বিষয়টা আসলে একটা ফানি, আমি তো তোমাদের জাস্ট কমন নেওয়ার বিষয় এরকমের করাচ্ছি। তোমরা দেখো এই যে 12T আর 10T যোগ করলেই তোমরা কিন্তু এই যে 22T অর্থাৎ 22T তোমরা পেয়ে যাও। আমার মূল কথা হচ্ছে এখান থেকে আমার কি বের করতে হবে, এখান থেকে আমার টি বের করতে হবে। দেখো এখান থেকে আমি এই বিষয়টা এ জায়গায় আসি, দেখো তাহলে আমার বিষয়টা এরকমের হচ্ছে S সমান 22T। তাহলে আমরা বের করবো কি, দেখো আমরা 22T এ জায়গায় আনি, তারপর S এ জায়গায় আনি, তারপর দেখো 22T ইন্টু এই যে S হচ্ছে দূরত্ব, আমরা কিন্তু দূরত্ব পাইছি কত, 1100 মিটার। আমরা এখন এই 1100 মিটারের জায়গায় বসাই। তোমাদের বুঝার সুবিধার্থে আমি একটু ছোটো করে মানে একটু বিস্তারিত করাচ্ছি। তারপর দেখো টি সমান এই যে 1100, তারপরে একে ভাগ দিতে হবে কি দিয়ে, 22 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমার মোটামুটি একটা মান আসে কত, 50 আসে, অর্থাৎ টি সমান 50 সেকেন্ড, অর্থাৎ এই যে 50 সেকেন্ড হবে। কিন্তু বলছে যাত্রা শুরু কত সময় পর পি ও কিউ গাড়ি দুইটি মিলিত হবে। তাহলে যাত্রা শুরুর পর এই যে পি আর কিউ এই গাড়ি দুইটা যখন একাত্র হবে, মিলিত হবে, তখন 50 সেকেন্ড লাগবে। পি বস্তু আর কিউ বস্তু যখন মিলিত হবে তখন তাদের ভিতর 50 সেকেন্ড লাগবে। এই হচ্ছে তোমার উত্তর। এখন গ নম্বরটা দেখো, গ নম্বরে বলছে উদ্দীপকটি ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করলেও গতিশক্তি সংরক্ষিত হয়নি। বিষয়টা কি বুঝতে পারছো? এই দুইটা বস্তু তোমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে সমর্থন করে, আমাকে প্রশ্নই বলে দিচ্ছে করে, যদি করেও কিন্তু গতিশক্তি
সংরক্ষিত হয়নি, কিন্তু গতিশক্তি আসলে সংরক্ষিত হয়নি। তাহলে তোমার এই যে ভরবেগের সংরক্ষণশীলতা একবার বের করতে এবং গতিশক্তির বের করতে হবে। তাহলে আমাকে প্রশ্নে বলে দিছে যে তোমার ভরবেগের যে সংরক্ষণশীলতা এটা মেনে চলে, কিন্তু গতিশক্তি যে সংরক্ষিত সেটা হয়নি। তা আমরা আগে দেখি যে আসলে ভরবেগের সংরক্ষণশীলতা অনুসরণ করে কি না। দেখো এখন তা ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র তোমরা জানো যে m1u1 প্লাস m2u2, তারপর সমান m1 v1 প্লাস m2 v2, এইটা। তাই দেখো এখন তোমাদের বিষয়টা আমি একটু সহজেই করাই। গ নম্বর, এটা গেল আমার গ। এখন দেখো গ, তোমরা যারা উঠাওনি তারা একটাই উঠিয়ে নাও। এখন গ নম্বরটা দেখো, এই তো পি বস্তু। তাহলে ধরো আমরা এই পি বস্তুর ধরো আমরা m1 বলি। m1 কত হয়? 600 কেজি। u1 কত? 12 মিটার পার সেকেন্ড। তারপর দেখো m2 হচ্ছে 500 কেজি, আর u2 হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এখন দেখো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র একটা তোমার সংঘর্ষের আগে কাজ করবে এবং সংঘর্ষের পরে কাজ করবে। তাই সংঘর্ষের আগে যে কাজটা করবে সেটার যে তোমার ভরবেগের যে একটা মান আসবে, আর সংঘর্ষের পরে যে একটা ভরবেগের মান আসবে, এই মান দুইটা যদি সমান হয় তাহলেই সেটা আমার ভরবেগের সংরক্ষণশীলতা মেনে চলে। দেখি এখন চলে কিনা। তাহলে প্রথমটা তো হবে যে তোমার সংঘর্ষের আগে দেখো আমি কিন্তু এই সূত্র তোমার পার্ট 1-এ দেখাইছি, এখন বিস্তারিত আমি দেখাচ্ছি না। দেখো সংঘর্ষের আগে বা পূর্বে, সংঘর্ষের পূর্বে দেখো কি হয়, দেখো m1u1 প্লাস m2u2। তাহলে m1 এর মান হচ্ছে 600, তারপর v1 এর মান u1 এর মান হচ্ছে কত? এটা কিন্তু u, তোমরা b ভাবো না, এটা কিন্তু u। তাহলে কত হয় যে 12 প্লাস m2-র মান হচ্ছে 500 প্লাস u2-র মান হচ্ছে 10। এটা গুণ মাঝখানে দেখো তোমরা আবার ভালো না। তারপর দেখো এখন কত হয়, এটা গুণ করলে তোমার মোটামুটি মান হয় কত 72 এরকমের আসে। তারপর দেখো যোগ কত আসে প্লাস 500 গুণ 10। এ জায়গায় একটা আসলে কথা আছে। কি কথা জানো? জায়গায় বিষয়টা এরকমের যে দেখো এই যে পি নামক বস্তু, তার তো m1 হচ্ছে 600 কেজি আর u1 হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। এটা তো সামনের দিকে যাচ্ছে, কিন্তু এই যে m2-র বস্তু সে তো সামনের দিকে যাচ্ছে না, সে তো এই যে পির বস্তুর দিকে যাচ্ছে, মানে অর্থাৎ বিপরীত দিকে যাচ্ছে। এজন্য তার আদিবেগটা কিন্তু নেগেটিভ হবে। এই আদিবেগটা কিন্তু নেগেটিভ হবে। এই জায়গায় আমি নেগেটিভ বসাই দিই। প্রথম বসাই নিই যে তোমরা হঠাৎ বুঝবা না। এই তখন তারপর আমরা এই জায়গায় নেগেটিভ মানটা বসাই দিই। এই নেগেটিভ মানটা বসাই দিই। তাহলে আমার কত হইতে আছে দেখো, এই যে 72 7200, এ জায়গায় প্লাস যে মাইনাস আসবে, আর এ জায়গায় কত 5000 আসে। তাহলে আমার কত হয় 2200 হয়। এই 2200 কেজি মিটার পার সেকেন্ড। এটা হয় যে সংঘর্ষের কি পূর্বে। এখন দেখি সংঘর্ষের পরেরটা কি হয়। সংঘর্ষের পরেরটা দেখি, জায়গায় সংঘর্ষের পূর্বে কত হচ্ছে, এই যে 2200। তা সংঘর্ষের পরে দেখো এখন সংঘর্ষের পরে কি হয়। তাহলে m1 তো ঠিকই থাকে। m1 কত, এই তো কত, এটা আবার লিখি তো তোমাদের বুঝার সুবিধার্থে লিখি। দেখো m1 কত 600 কেজি, তারপর m2 কত তোমার 500 কেজি। ভি কত, ভি হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড।
এখন প্রশ্ন আসতে পারে যে জায়গায় B1 B2 লেখেননি কি জন্য? আসলে এটা যেহেতু তোমার মিলিত বেগ, তো মিলিত বেগের ক্ষেত্রে এরকমের সূত্র দিয়ে করতে হবে। হ্যাঁ, তা দেখো B2 এই মান অর্থাৎ বির মান কিন্তু দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, বির মান দেওয়া আছে কত? 2 মিটার পার সেকেন্ড। এখন তুমি এটা তো সংঘর্ষের পরে না, সংঘর্ষের পরে, তা আমি এখন লিখি সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে, তাহলে এটা কী হবে? M1 প্লাস M2 ইন্টু বি। তাহলে M1 এর মান হচ্ছে কত? 600 যোগ M2 মান হচ্ছে 500 ইন্টু 2। তাহলে 6 5 কত হয়? দেখো এটা আমি একসাথে করি, 600 আর 500 1100, 1100 সাথে 2 গুণ করলে কত হয়? 2200। এই 2200 কেজি মিটার পার সেকেন্ড। তো দেখো সংঘর্ষের পূর্বে হয়েছে আমার 2200 কেজি মিটার পার সেকেন্ড, আর সংঘর্ষের পরে হয়েছে আমার 2200 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে দেখো সংঘর্ষের পূর্বে বা আগে আর সংঘর্ষের পর্বে তাদের ভরবেগ কিন্তু সেম আসছে, অর্থাৎ একই আসছে। তাই ভরবেগের সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে যদি ভরবেগের মানটা একই আসে, তাহলে সেটা আমার ভরবেগের সংরক্ষণশীলতা নীতি কিন্তু সমর্থন করে। আমাকে প্রশ্নই বলছে সমর্থন করলেও, তাহলে আমার সমর্থন করছে। এখন বলছে গতিশক্তি সংরক্ষিত হয়নি। এখন যে গতিশক্তি সংরক্ষিত হয়নি সেটা দেখাতে হবে। এখন একটু গতিশক্তিটা দেখো, তা ভালো করে একটু বুঝো। এবার লাগবো সংঘর্ষের সংঘর্ষের পূর্বে। এবার সংঘর্ষের পূর্বে কিন্তু গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়, ইকে। তাহলে গতিশক্তির সূত্রটা কী হবে? হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2 U2 স্কোয়ার। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। আর সংঘর্ষের পরে কিন্তু হাফ কি আসে? M1 প্লাস M2 ইন্টু ভি, এই সূত্র আসে কিন্তু। তাই সংঘর্ষের পূর্বের সূত্র হচ্ছে এটাও আমার পার্ট 1-এর বেসিক ক্লাসে দেখাইছি, তোমরা ওখান থেকে বিস্তারিত দেখে নিও। তাই এখন দেখো আমরা এখন এটা মানটা বসাই, এ জায়গায় মানটা বসালে কী হয় দেখো, আমরা উভয় পক্ষ থেকে হাফ কমন আনতে পারি। তারপর আমার বাকি থাকতে আছে কি? M1 U1 স্কোয়ার প্লাস M2 U2 স্কোয়ার। তারপর দেখো হাফ এই M1 এর মান কত? দেখো এই জায়গায় আমি লিখে নিই, দ্বিতীয়বার আর লেখার দরকার পড়ে না। M1 এর মান কত? 600, আর M2 কিন্তু 500, আর U1 হচ্ছে 1200, আর U1 হচ্ছে 12 আর U2 হচ্ছে 10। তাহলে দেখো M1 এর মান হচ্ছে কত? 600 গুণ, আর তোমার U1 এর মান কত? U1 এর মান হচ্ছে 12 স্কোয়ার আসবে কিন্তু। তারপর প্লাস দেখো M2 এর মান হচ্ছে 500, দেখো M2 এর মান হচ্ছে 500 গুণ U2 এর মান কত? 10। U2 এর মান 10, U2 এর মান 10, কিন্তু এ জায়গায় মানটা কি আসবে? নেগেটিভ আসবে। এই নেগেটিভ বিষয়টা যদি তোমাদের বুঝতে সমস্যা, আসলে বোঝাতে সমস্যার কথা না। দেখো এটা এই যে এই যে কিউ বস্তুটা এই যে পির দিকে সে উল্টা যাচ্ছে, সে তো আর সামনে দিয়ে যায়, উল্টা যাচ্ছে, এজন্য এই ক্ষেত্রে কিন্তু তার যে আদিবেগটা সেটা কিন্তু নেগেটিভ হয়। একটু মনোযোগ দিয়ে বুঝো, নেগেটিভ হয়। তারপর দেখো এখন এটা আমরা করি। এখন দেখো এই যে হাফ আসে, তবে এটা করলে কত হয় আমরা ক্যালকুলেটর দিয়ে একটু করাই, যদিও সময় একটু বেশি লাগবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। আর 12 করলে কত? 144 হয়। দেখো 144-এর সাথে আবার 600 কিন্তু গুণ, 600 গুণ দিয়ে 144-এর সাথে কত হয় তোমার? এই দেখো কত হয়? 86 400 এইটা হয়। তারপর দেখো প্লাস দিলাম। তবে এটা খেয়াল করো, এই যে যেহেতু 10-এর পিছে আছে মাইনাস, তারপরে উপরে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার আর মাইনাস কিন্তু কাটাকাটি, মানে মাইনাসের উপরে স্কোয়ার থাকলে ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। তারপর 10-এর উপরে স্কোয়ার কত হয়? 100 হয়। 100-র সাথে তোমার গুণ হবে কত? এই 500। তাহলে কত? 79, তোমরা বলতে পারো 5, আর ওই যে 2 শূন্য কত হয়? 50,000 হয়। এখন তাহলে এই যে 50,000 আর এই যে এই 86 400, এটা তুমি যোগ করতে পারো। কত হয় দেখো, কত হয়? এই জায়গায় হাফ, এই জায়গায় আমি গুণতি, কত হয়? 1 3 6 এই 400। এটাকে তুমি 2 দিয়ে আরে কাটতে পারো। দেখো 2 দিয়ে কাটলে কত হয়? 68 হয়। 68 200 হয়।
68,200। যেহেতু এটা আমি গতিশক্তি বের করছি, তাই গতিশক্তির একক হচ্ছে যে জুল, আমরা এজন্য যে লিখলাম, জুল হয়। এটা হচ্ছে সংঘর্ষের যে তোমার সংঘর্ষের পূর্বে। এখন দেখো সংঘর্ষের পরে কি হয়, সংঘর্ষের পরে এখন সংঘর্ষের পরে গতিশক্তিটা কি হয় দেখো, সংঘর্ষের পরে আমার সূত্রটা হচ্ছে হাফ m1 প্লাস m2 ইন্টু কী হবে, এই যে বি স্কোয়ার। তাহলে দেখো কি হইতেছে আমার হাফ m1 এর মান হচ্ছে 600 প্লাস m2 মান হচ্ছে 500 গুণ বি কত 2 স্কোয়ার দিলাম। তারপর দেখো এই যে হাফ ইন্টু দেখো 600 আর 500 কত হয় 1100 গুণ কত হয় 4, 2 দিয়ে যদি আমি 4 কাটি কত হয় 2 হয়, আর 2 দিয়ে 1100 গুণ করলে কত হয় 2200। তাই দেখো সংঘর্ষের পূর্বে আমার কত গতিশক্তি হচ্ছে, এই যে 68,200 জুল, আর সংঘর্ষের পরে আমার গতিশক্তি কত হচ্ছে 2,200 অর্থাৎ 2200 জুল। তাহলে সংঘর্ষের পূর্বে এবং আর সংঘর্ষের পরে যে তাদের গতিশক্তি আমার সমান হয়নি। তাহলে আমার প্রশ্নও বলছে যে সংঘর্ষের মানে বলছে ভরবেগের সংরক্ষণশীলতা সমর্থন করলো, তাহলে ভরবেগের সংরক্ষণশীলতা সমর্থন করে, এটা আমরা পূর্বে দেখেছি। তারপর বলছে গতিশক্তি সংরক্ষিত হয়নি, দেখো গতিশক্তি আসলেই সংরক্ষিত হয়নি। সংঘর্ষের পূর্বে আমার গতিশক্তি হয়েছে 68,200 জুল, আর সংঘর্ষের পরে আমার গতিশক্তি হয়েছে 2200 জুল। হয়নি, এটা আমাকে প্রশ্নই বলেছে, তাই এটা আমি প্রমাণ করে দেখালাম। এই চলো এখন তৃতীয় নাম্বারটা দেখো। এখন দেখো তোমরা এই যে ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। এইটা আগে আমরা প্রশ্নটা পড়ি। বলছে সালমা 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান থেকে 110 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে। মাঠের ঘর্ষণ বল হচ্ছে কত 1 নিউটন। আমাকে এখন প্রশ্ন করছে যে বল প্রয়োগে ফুটবলের ত্বরণ কত। বল প্রয়োগ করার ফলে এখন ফুটবলের ত্বরণ কতটুকু হয়েছে এটা বের করতে বলছে। তাই ধরো এই একটা মাঠ, এই গ নম্বর অঙ্ক করাচ্ছি আমি। ধরো এই একটা মাঠ, ধরো এই একটা ফুটবল। আমাকে বলছে সালমা 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলকে, তাই ফুটবলটা ধরো যখন এ জায়গায় ছিল, ফুটবলটার ভর হচ্ছে কত এম কত 400 গ্রাম। এম হচ্ছে 400 গ্রাম। আমি 400 গ্রাম লিখেছি, দেখো ওই 400 গ্রাম। এম হচ্ছে 400 গ্রাম। তারপর বুঝে বল করে যে সালমা 400 গ্রাম ভরের একটি স্থির ফুটবলকে, তাহলে এই ফুটবলটার ভর হচ্ছে কত 400 গ্রাম, আর ফুটবলটা তখন কী অবস্থায় আছে স্থির অবস্থায় আছে। তা যদি সে স্থির অবস্থায় থাকে তাহলে তার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। উপর 2 সেকেন্ড যাবৎ, কয় সেকেন্ড যাবৎ কাজ করছে এই ফুটবলটার 2 সেকেন্ড যাবৎ, মানে টাইম হচ্ছে 2 সেকেন্ড। তারপর বলছে যাবৎ 5 নিউটন বল প্রয়োগ করে, তাহলে এর উপরে যে বল প্রয়োগ করে সেটা হচ্ছে কি এফ সমান 5 নিউটন, 5 নিউটন বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান বল প্রয়োগ করার পর তারা বলছে ফুটবলের অবস্থান থেকে, ধরো এই ফুটবলের এই অবস্থান থেকে 110 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে। তা ধরো এই হচ্ছে শাকিল নামক একজন লোক, এর দিকে বলটা গড়িয়ে আসে। তাহলে এই যে বল থেকে আর এই যে শাকিলের দিকে তাদের টোটাল দূরত্ব হচ্ছে যে বল আর শাকিল এর দিকে টোটাল দূরত্ব হচ্ছে 110 মিটার। বল আর শাকিলের দিকে দূরত্ব হচ্ছে 110 মিটার, এবং বলটি শাকিলের দিকে গড়িয়ে যাচ্ছে। তাই বলছে কি গড়িয়ে যেতে থাকার পর বলছে মাঠের ঘর্ষণ বল 1 নিউটন। এই যে মাঠ, এই মাঠটার একটা ঘর্ষণ বল হচ্ছে কত 1 নিউটন। ধরো 1 নিউটন, এটা বলছে 1 নিউটন ঘর্ষণ বল। তা আমাকে এখন প্রশ্নে কি বলছে দেখো, প্রশ্নে বলেছে আমাকে
যে বল প্রয়োগে ফুটবলের ত্বরণ কত, ফুটবলের ত্বরণ বের করতে বলছে। এটা যদি আমরা স্বাভাবিক একটা নিয়মে করি, যেমন আমরা এখন করতে পারি এরকমের যে এফ সমান এম এ, আমরা জানি এফ সমান এম এ। তাহলে আমরা যদি এখন এ সমান এই যে এফ বাই এম, দেখো এফ হয়েছে কত 5 আর এম হচ্ছে কত 400 গ্রাম, ধরো এরকে যদি আমরা কেজিতে নিই তাই কত 0.4 কেজি হয়। এটা যদি হিসাব করি দেখো 5-এর যদি আমরা 4 দিয়ে ভাগ করি, ধরো সামথিং যে মানটাই আসবে তখন সেটা কি এই ত্বরণ হয়ে যাবে? সেটা কি আসলে এই যে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ যেটা হওয়ার কথা সেটা কি হইবে? এই জায়গায় কোনো মান বের হলে না, হবে না। কারণ ফুটবলটা যখন সামনের দিকে যাবে তখন একটা ত্বরণ ঠিকই সৃষ্টি হবে, কিন্তু তখন একটা ঘর্ষণ বল কাজ করবে। যখন ফুটবলটা সামনের দিকে যাবে তখন এই যে মাঠের একটা ঘর্ষণ আছে, এই যে এই আমাকে বলে দিয়েছে যে 1 নিউটন ঘর্ষণ বল। তাহলে এই যে 1 নিউটন ঘর্ষণ বল এই ফুটবলকে তার পিছের দিকে ক্রিয়া করবে, অর্থাৎ পিছের দিকে টানবে। যখন এই ফুটবলটা সামনের দিকে যাবে, হ্যাঁ, ফুটবলটা যখন সামনের দিকে যাবে তখন 1 নিউটন বল তার পিছের দিকে টানবে। তাহলে অবশ্যই তার ত্বরণেও কিছুটা বাধা সৃষ্টি করবে। তাই জায়গায় একটা ঘর্ষণ বল কাজ করবে। এজন্য আসলে মূলত এরকমের অঙ্কটা করলে আমার হবে না, কাটা হবে। তাই চলো এখন শুরু করি। কিভাবে করতে হবে দেখো, আমরা এখন একটা সূত্র লিখবো যে প্রযুক্ত বলটা হচ্ছে যে বলটা প্রয়োগ করা হচ্ছে। কত বল প্রয়োগ করা হচ্ছে? 5 নিউটন বল, এটাই হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বলটা এভাবে হিসাব করবা যে বলটা তোমাকে প্রয়োগ করা হবে, ধরো এই যে ফুটবলের উপর যে 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে এটাই হচ্ছে প্রযুক্ত বল। তাই প্রযুক্ত বলের সূত্র আমরা জানি, প্রযুক্ত বল সমান হচ্ছে কার্যকর বল, এই কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। হ্যাঁ, তা দেখো এই যে প্রযুক্ত বল এ জায়গায় কত? প্রযুক্ত বল হচ্ছে জায়গায় 5 নিউটন, ধরো 5 লিখলাম, সমান এই কার্যকর বলটা কি? দেখো কার্যকর বল হচ্ছে এই যে এফ সমান এম এ, এই যে এফ সমান এম এ, অর্থাৎ বরের সাথে এই যে ত্বরণের যে গুণফল, এটাই হচ্ছে কার্যকর বল। তাহলে আমরা কার্যকর বল লিখতে পারি কি এম এ প্লাস ঘর্ষণ বলকে আমরা লিখতে পারি যে এফ কে, হ্যাঁ এফকে লিখতে পারি। ঘর্ষণ বলকে আমরা এফকে দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো এখন আমরা আশা করি প্রযুক্ত বল আর কার্যকর বল বুঝতে পারছো। প্রযুক্ত বল হচ্ছে যে বলটা আমার প্রয়োগ করা হবে সেটা হচ্ছে প্রযুক্ত বল, আর কার্যকর বল হচ্ছে যে বরের সাথে যে ত্বরণের যে গুণফল সেটা হচ্ছে কার্যকর বল। আর ঘর্ষণ বল তো জানোই যে যেটা বলে এই জায়গায় এত ঘর্ষণ বল কাজ করছে। তো দেখো এই যে 5 সমান এই যে এম এ, এই যে এম এ ধরো আমি এম এ লিখি প্লাস এই যে এফ কে কত? 1 নিউটন, এফ কে কত? 1 নিউটন। তারপর দেখো সমান আমরা তো এর মানটা বের করবো। আমাকে বলছে কি? আমাকে বলছে বল প্রয়োগে, আমাকে বলছে বল প্রয়োগে ফুটবলের ত্বরণ কত, তার ত্বরণ বের করতে হবে। তা আমরা যদি এখন ত্বরণটার জায়গায় আসলে এক্সাক্ট বের করি, এই জায়গায় এম এর মানটা তো তুমি বসাইয়ে দিতে পারো। দেখো এম এর মান এম কত? এই যে এম কত? 400 গ্রাম। 400 গ্রাম, এই 400 গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি বিষয়টা এরকমের হয় যে 0.4 হয়, 0.4 কেজি হয়। তাহলে আমরা এটা যদি এদিকে ঘুরিয়ে ফেলাই যে 0.4 এ যোগ 1 সমান 5, হ্যাঁ, আমরা যদি এখন 0.4 সমান 5 বিয়োগ 1 করি, 1 এই ভেসে গেলে বিয়োগ হবে, তারপর এই জায়গায় এ আছে, তাহলে এ সমান এই যে 5 সেকেন্ড 1 বিয়োগ করলে 4, আর এই জায়গায় কত হয়? 0.4। তাহলে অতএব এ সমান কত হয় দেখো, আমি করে দেখাচ্ছি, কত হয়? 4 ভাগ 0.4, তাহলে কত হয়? 10 হয়, কিন্তু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ত্বরণ একক 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে কি বলেছে যে বল প্রয়োগে ফুটবলের ত্বরণ কত? তাহলে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। এভাবে করতে হবে। এখন দেখো গ নম্বরে কি বলছে,
অর্থাৎ ঘ নম্বরে কি বলছে, বলছে বলটি শাকিলের কাছে পৌঁছবে কি, বলটি শাকিলের কাছে পৌঁছবে কি। আসলে এই 5 নিউটন বল যদি প্রয়োগ করি আর 2 সেকেন্ড ধরে এবং ভর যদি হয় 400 গ্রাম, তখন শাকিলের কাছে কি আসলে পৌঁছবে। ধরো আসলে এই বস্তুটা এই থেকে ধরো এই ফুটবলটা ধরো এই পর্যন্ত আসছে, হ্যাঁ ফুটবলটা ধরো এই পর্যন্ত আসছে 2 সেকেন্ডে, আমরা ধরে নিলাম এই পর্যন্ত আসছে 2 সেকেন্ডে, অর্থাৎ 2 সেকেন্ডে এই পর্যন্ত আসছে, অর্থাৎ 2 সেকেন্ডে এই পর্যন্ত আসার পর তার ত্বরণ হয়েছে কত, এই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ এই পর্যন্ত ত্বরণ হয়েছে, বুঝো ভালো করে, এই পর্যন্ত ত্বরণ হয়েছে। এখন আমাকে বলছে যে বলটি শাকিলের কাছে পৌঁছবে কি। এখন খেয়াল করো জায়গায়, তাহলে এই যে প্রথম ক্ষেত্রে এই জায়গায় কিন্তু 2টা ক্ষেত্র হয়। যখন আমি 2 সেকেন্ড ধরে যখন এই বলটা কাজ করছে, যখন আমি 5 নিউটন এই বলটির উপরে প্রয়োগ করছি, তখন 2 সেকেন্ডে একটা আমি ত্বরণ পেয়েছি। কত ত্বরণ পেয়েছি, এই যে 10 মিটার পার সেকেন্ড ত্বরণ পেয়েছি আমরা কিন্তু। তাহলে আমরা ত্বরণ, আচ্ছা হ্যাঁ, তাই আমরা এখন কি বের করব দেখো, এখন আমরা বের করব যে 2 সেকেন্ডে এতটুকু কত দূরত্ব হয়েছে। হ্যাঁ 2 সেকেন্ডে ফুটবলটা যে এই পর্যন্ত এসেছে কতটুকু দূরত্ব এসেছে, এবং এই থেকে আবার এই শাকিল পর্যন্ত কত দূরত্ব আসলে হয়, শাকিল পর্যন্ত পৌঁছবে কিনা সেটা তো আমরা বলতে পারি না। কিন্তু আমরা এই দ্বিতীয় ক্ষেত্রে এই পেশে আমরা এটাকে আমরা শেষ বেগ দরে হিসাবটা করব, আমরা শেষ বেগ 0 দরে হিসাবটা করব, তখনই আমাদের একটা মান আসবে। দেখো এখন গ নম্বর শুরু করি। আমরা এখন গ নম্বর শুরু করি। আমরা এখন 2 সেকেন্ডে যে একটা অতিক্রান্ত দূরত্ব হয় সেটা বের করি আমরা। এই যে 2 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হয়, দেখো আমরা যদি বলি এই যে 2 সেকেন্ডে একটা অতিক্রান্ত দূরত্ব বের করব, তাহলে আমরা ধরি s1 সমান ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে ইউ কত, যেহেতু আদিবেগ 0, দেখো আদিবেগের জায়গায় 0, এ জায়গায় ইউর মান বসলে 0 হবে, আমরা একসাথে হাফ লিখি গুণ এ কত, এ হচ্ছে ত্বরণ, এই 2 সেকেন্ডের জায়গায় ত্বরণ কত হচ্ছে 10 ইন্টু টি, কত সময় ধরে 2 সেকেন্ড সময় ধরে স্কোয়ার দিলাম। দেখো এই যে হাফ ইন্টু 10 ইন্টু জায়গায় 4 হয়, 2 দিয়া 10-এর কাটলে 5 হয়, 4 5 20 হয় নাকি, তাহলে 20 মিটার হয়। তাই 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, এই যে 20 মিটার দূরত্ব গেছে এই যে 2 সেকেন্ডে, ঠিক আছে। এখন দেখো এই বস্তুটার কি আসলে সামনের দিকে তার ত্বরণ হবে, এই বস্তু বলতে এটা তো ফুটবল, এই ফুটবলটা কি সামনের দিকে মানে যে থাকলে তার কি আসলে কোনো ত্বরণ সৃষ্টি হবে না, তার ত্বরণ সৃষ্টি হবে না। কারণ এই ফুটবলটা যে তোমার যে বেগই সে যাচ্ছে তাকে কিন্তু তোমার 1 নিউটন ঘর্ষণ বল দ্বারা তাকে পিছের দিকে টানছে, তাই অবশ্যই তার বেগ ক্রমশ আস্তে আস্তে কমবে, অর্থাৎ তার ত্বরণ হবে না, এই জায়গায় একটা মন্দন সৃষ্টি হবে। হ্যাঁ স্বাভাবিকভাবেই বলা যায় একটা ফুটবলকে তুমি যদি ধরো তুমি একটা কিক মারছো, ধরো 20 নিউটন বল দ্বারা তুমি একটা কিক মারছো, ধরো 400 গ্রাম একটা ফুটবলকে, কিক মারার পর ফুটবলটা প্রথম যে গতিতে যাবে তারপর সে তো এক পর্যায়ে থেমে যাবে, তাই সে প্রথম যে তুমি কিক মারবা তখন ফুটবলটা হয়তো জোরে যাবে বা বেশি একটা বেগ নিয়ে যাবে, তারপর আস্তে আস্তে সে থেমে যাবে। হ্যাঁ তাই অবশ্যই আস্তে আস্তে সে যে তার বেগটা কমে যাবে, এক্ষেত্রে তার তো কোনো ত্বরণ সৃষ্টি হবে না। কারণ আমরা জানি যে বেগের পরিবর্তনের হার কি ত্বরণ বলে, অর্থাৎ বেগ বৃদ্ধির হার কি ত্বরণ বলে। কিন্তু এই ফুটবলকে কিক মারার ফলে ফুটবল সামনের দিকে যাবে ঠিকই, কিন্তু তার প্রতি মুহূর্তে তার কিন্তু বেগ বাড়বে না, অর্থাৎ তার ত্বরণ সৃষ্টি হবে না।
তাহলে এক্ষেত্রে বলতে পারি আমরা এ জায়গায় কিন্তু একটা মন্দন সৃষ্টি হবে। হ্যাঁ, এটা আমরা বলতে পারি। কিন্তু এখন আমি যে দ্বিতীয় ক্ষেত্রে বিষয়টা লিখব যে ফুটবল তো কিক মারার ফলে সে তো আসলে যেতে যেতে এক পর্যায়ে তো থেমে যাবে। হ্যাঁ, থেমে যাবে। তাহলে সে যে থেমে যাবে তখন ওই যে থেমে যেতে যেতে যে একটা দূরত্ব হবে, আমরা এখন সেই দূরত্বটা দ্বিতীয় ক্ষেত্রে বের করব। তাহলে এই ফুটবলটা যে এই শাকিলের দিকে যে যাবে তখন সে কিন্তু অবশ্যই ধীরে ধীরেই যাবে, অর্থাৎ থেমে থেমে যাবে। তাহলে থেমে যেতে একটা যে তার দূরত্ব হবে, আমরা এখন সেটা বের করব। আমরা লিখবো যে থেমে যেতে যে একটা অতিক্রান্ত দূরত্ব। আমরা লিখবো যে থেমে যেতে একটা অতিক্রান্ত দূরত্ব বের করবো আমরা এখন। এ জায়গায় ধরেন আমি একটু এ জায়গায় লিখি। আমরা এখন থেমে যেতে একটা অতিক্রান্ত দূরত্ব বের করব। থেমে যেতে একটা অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি, খেয়াল করো এ জায়গায় থেমে যেতে যদি আমরা একটা অতিক্রান্ত দূরত্ব বের করি, এবার কি আমরা এই যে এস দেখো, এই যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার নিব। সূত্রটা দেখা যাচ্ছে না, এ জায়গায় আমি লিখি যে এবার কি আমি সূত্র এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার নিব। বলতে পারো এটি স্কোয়ার নিব না, এটি স্কোয়ার নিতে পারবো না। কারণ আমি পূর্বেরটা দিয়ে দেখাই যে পূর্বেরটায় আমরা এই যে এস ওয়ানের ক্ষেত্রে এটি স্কোয়ার নিয়েছি, তখন আমার টি ছিল, একটা সময় ছিল যে 2 সেকেন্ড একটা টাইম ছিল, এই যে 2 সেকেন্ড একটা টাইম ছিল, এই যে 2 সেকেন্ড একটা টাইম ছিল, দেখা যাচ্ছে না এবার, এই দেখো, এই যে 2 সেকেন্ড একটা টাইম ছিল, তখন আমরা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই সূত্রে নিতে পারছি। আমার টাইম ছিল। কিন্তু দেখো এই যে দ্বিতীয় ক্ষেত্রে এবার যে এই ফুটবলটা এখান থেকে আসার পর সে যে শাকিলের কাছে যখন সে থেমে থেমে পৌঁছতে চাইবে, তখন তো আমার কোনো টাইম নেই, তখন কিন্তু আমার সময়ের উল্লেখ নেই। বিষয়টা বুঝতে পারছো কিনা? তখন আমার সময়ের উল্লেখ নেই। তাহলে আমরা এখনই বলতে পারি যে তাহলে এই জায়গায় আমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্রে যাবে না। এই পদার্থবিজ্ঞানের বিষয়টাই হচ্ছে এটা, যে তোমাকে আসলে বুঝতে হবে যে কোন সূত্রে যাবে আর কোন সূত্রে যাবে না। এক্ষেত্রে তুমি জীবনও তুমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সূত্র নিয়ে করতে পারবে না। করতে পারতে যদি তোমার কোনো দ্বিতীয় ক্ষেত্রে বা এক্ষেত্রে যদি তোমার টি এর কোনো ভ্যালু থাকতে তখন, কিন্তু এখন তুমি পারবা না। এখন তাহলে আসলে কি সূত্রে যাবে, কি সূত্র মিন করে দেখো। দ্বিতীয় ক্ষেত্রে তোমার কি সূত্রে যাবে? দ্বিতীয় ক্ষেত্রে সূত্রে যাবে দেখো বি স্কয়ার সমান ইউ স্কয়ার 2as। দেখো এ জায়গায় প্লাস হবে না মাইনাস হবে, বিষয়টা ক্লিয়ার করি। দেখো ফুটবলটা যখন এই যে শাকিলের কাছে পৌঁছবে তখন ধরো ফুটবলটা তো 400 গ্রামের একটা ফুটবল, তাকে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। তখন এই ফুটবলটা যখন আমি তো ধরছি এখান থেকে, এই দ্বিতীয় ক্ষেত্রে এখান থেকে যে তোমার ধরো এখান থেকে যে শুরু হবে সেটা শেষ বেগ, এই শেষ বেগ আমরা 0 ধরি। শেষ বেগ আমরা 0 ধরি। এ জায়গায় শেষ বেগ 0 ধরে করতে হবে, এরকমের 0 ধরে যদি আমি করি, এই ফুটবলটা যখন এই সামনের দিকে যে থেমে থেমে যাবে তখন তার তো কোনো ত্বরণ সৃষ্টি হবে না, মন্দন হবে। এই মন্দনের জন্য আমি এজন্য মাইনাস নেবে জায়গায়, ঠিক আছে। এই এখন করো দেখো সমান বি এর মান কত? 0 স্কয়ার সমান ইউ কত? আর ইউ কত দেখো 20। ইউ কত? আসলে 20টা তোমরা বুঝবে না, আমি তো হঠাৎ বুঝেছি যে 20 কেন হয়েছে। দেখো তোমরা এ জায়গায় আর একটা সূত্র নেও, আমি একটু এ জায়গায় করি। আর তোমরা জানো বি সমান ইউ প্লাস এটি, একটা সূত্র জানো, বি সমান ইউ প্লাস এটি। বি সমান ইউ প্লাস এটি, বি সমান ইউ প্লাস এটি। এখন দেখো এই জায়গায় ইউর মান তো 0 গুণ এই এর মান আমরা পাইছি কত 10 ইন্টু টি কত 2 তাই 10 দুগুণে কত হয় 20, এই 20 মিটার পার সেকেন্ড। দেখো এই জায়গায় বেগ কত, বির মান পাইছি কত 20 মিটার পার সেকেন্ড।
দেখো এই যে এ জায়গায় যে এই 20 মিটার পার সেকেন্ড যে বেগ পাইছি, এ জায়গায় এটাই হচ্ছে কি আমার আদি বেগ। এই আদি বেগটা কত? এই 20 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কিন্তু আমার শূন্য দিয়ে করতে হবে, কিন্তু এ জায়গায় যে শেষ বেগ, এ জায়গায় যে শেষ বেগ, সেই জায়গায় আদি বেগ, সেই শেষ বেগটাই আমি এ জায়গায় আবার আদি বেগ ধরে করব। এ জায়গায় আমি আদি বেগ ধরে করবো। তাহলে আদি বেগটা আমার কত আসছে? এই যে 20 মিটার পার সেকেন্ড। দেখো এখন তাহলে এই যে ইউ কত? এই যে 20 স্কোয়ার দিলাম বিয়োগ 2 এ এ এ এস। তাই ধরো আমরা এ জায়গায় এখন এর মানও বের করতে হইবে। আবার এর মানটা বের করে দেখাই। আমরা জানি এফ সমান এম এ, তাহলে আমরা এ সমান আমরা জানি এফ বাই এম। এফ বাই এম, এফের মান কত? 1, এফের মান কত? 1, আর এফের মান কত? 0.4। এখন প্রশ্ন আসতে পারে যে এফের মান 1 হয় কেমনে? খেয়াল করো, এফের মান 1 বলতে বোঝায় এ জায়গায় এফ হচ্ছে যে ঘর্ষণ, যে তোমার ঘর্ষণ বল। এই যে এ ফুটবলটা এই থেকে এই যে শাকিল পর্যন্ত যে তোমার গড়িয়ে যে পৌঁছবে, তখন যে একটা ঘর্ষণ বল ক্রিয়া করবে, তখন যে একটা ঘর্ষণ বল ক্রিয়া করবে, এটাই হচ্ছে এফ। বুঝো ভালো করে, এই এফ কিন্তু তোমার প্রথম যে 5 নিউটন বল প্রয়োগ করছো সেই এফ নয়, এটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল এফ, সেটার জন্য আমরা 1 নিলাম, এ জায়গায় 1 হয়। তাই এটা করলে কত হয়? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। দেখো আমরা বসাই দিই, দেখো 2.5 ইন্টু এই এস। তাই এখন আমরা আপাতত করি, দেখো এটা যদি আমরা এই পাশে আনি, দেখো 2.5 দিয়ে গুণ করলে 5 হয়, আর 5s হয়। আমরা যদি -5s সমানের এই পাশে নয়, এই যে কি +5s সমান, আর 20-এর উপরে স্কোয়ার আছে, এটা কত হয়? কত হয়? 400 হয়। তাহলে বা এস সমান এই 400-কে আমরা 5 দিয়ে ভাগ করবো, কত হয়? 5 দিয়ে 400-এ ভাগ করলে কত হয়? 80 হয়। তাহলে আমরা এস পেলাম কত? 80 মিটার। তাহলে দেখি এই দ্বিতীয় ক্ষেত্রে আমার কত হয়েছে? 80 মিটার। দেখি টোটাল দূরত্ব কত হয়? এস সমান S1 প্লাস S2। আমরা এই জায়গায় S2 ধরতে পারি, এগুলো ধরো শেষ আমি S2 বসাই দিলাম। তাহলে আমার S1 পাইছি 20 মিটার প্লাস S2 পাইছি আমি কত? 80 মিটার। তাহলে টোটাল হয় কত আমার? 100 মিটার। অর্থাৎ এই ফুটবলটা, এই যে এমনের যে এমন ভরের যে ফুটবলটা, এটা 5 নিউটন বল প্রয়োগ করার ফলে এটা 100 মিটার দূরে যে থেমে যায়। তাহলে আমার ফুটবল থেকে আর শাকিলের দূরত্ব ছিল 110 মিটার। দেখো 110 মিটার দূরত্ব ছিল। এই যে ফুটবল থেকে এই যে শাকিলের দূরত্ব ছিল আমার 100 মিটার, কিন্তু এই ফুটবলটা স্থির অবস্থান থেকে 5 নিউটন বল প্রয়োগ করার ফলে তার 100 মিটার, এই যে 100 মিটার দূরে যেয়ে সে থেমে যায়। তাহলে শাকিল পর্যন্ত পৌঁছলো না, কারণ শাকিল পর্যন্ত পৌঁছতে গেলে তার আরও 10 মিটার যাওয়ার প্রয়োজন ছিল। তাহলে আমার এটাই বলছে, প্রশ্নে বলছে কি বলটি শাকিলের কাছে পৌঁছবে কি? তাহলে আমি উত্তরে বলবো যে বলটি শাকিলের কাছে পৌঁছবে না, কারণ শাকিলের কাছে বলটি পৌঁছতে হলে আমার 110 মিটার যেতে হবে, কিন্তু এক্ষেত্রে আমার 100 মিটার পর্যন্ত যে থেমে গেছে, তাই শাকিলের কাছে ফুটবলটি পৌঁছবে না। এভাবে তোমরা উত্তরটা লিখে দেবে। এই তোমরা উঠাইয়া নাও। এই যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা আরেকবার দেখো, আশা করি বুঝতে পারবে। এখন পরের ভিডিওটা দেখো। এখন দেখো যশোর বোর্ড 2017, যশোর বোর্ড 2017 সালে এটা এসেছে। প্রশ্নটাকে ভালো করে বুঝো কি বলছে। ধরো এই একটা পি নামক একটা বস্তু, এই যে পি বস্তুটা আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড। ধরো এই বস্তুটা ধরো সামনের দিকে যাচ্ছে, ধরো কোনো একটা বল প্রয়োগ করা অবশ্যই হয়েছে, সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পর এই পি নামক বস্তুটা তার শেষ বেগ কত হয়েছে? 40 মিটার পার সেকেন্ড। এবং পি অবস্থান থেকে এই যে অর্থাৎ এই অবস্থান হতে এই যে তার শেষ বেগ যে 40 মিটার পার সেকেন্ড হয়েছে, এই পর্যন্ত তার দূরত্ব হচ্ছে কত? 100 মিটার। অর্থাৎ এই থেকে এই পর্যন্ত সে 100 মিটার গেছে, এবং 100 মিটার যাওয়ার পর তার শেষ বেগ হয়েছে 40 মিটার পার সেকেন্ড।
আমাকে বলছে পি বস্তুর ভর হচ্ছে 5 কেজি। এই পি বস্তুটার ভর কত? 5 কেজি। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে মনে হয় যে এই বস্তু আর এই বস্তুটা ভিন্ন। না, ভিন্ন না, একই বস্তু। বিষয়টা বুঝতে পারছি, একই বস্তু। ধরো এই যে তোমার কলমের যে একটা নিভ, ধরো এই বস্তুটাকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে এই বস্তুটা ধরো এক পর্যায়ে এ পাশে এসে থেমে গেল। এ পাশে এই যে বস্তুটা এসেছে এটা তো তোমার এই বস্তুটাই এ পাশে এসেছে, তাহলে অর্থাৎ এই বস্তুটাই তোমার এই পাশে এসেছে। হ্যাঁ, তাহলে বলছে এই বস্তুটারই ভর কত? 5 কেজি। তাহলে যদি এই বস্তুটার ভর যদি 5 কেজি হয় তাহলে এইটা কি আবার কি অন্য কোনো বস্তু? না, এই বস্তুটাই এ পাশে এসেছে, সেটারই ভর হচ্ছে 5 কেজি। এবং এই বস্তুটা এই হইতে এই পর্যন্ত আসার পর তার দূরত্ব হচ্ছে 100 মিটার। এটাই বলছে। হ্যাঁ, তারপর বলছে ঘর্ষণ বল কত? 10 নিউটন। তাহলে এই থেকে এই পর্যন্ত আসার পর তার একটা অবশ্যই তার এই যে সামনে গতি হচ্ছে তার বিপরীত দিকে একটা বল কাজ করছে, সেটার নাম হচ্ছে কি? ঘর্ষণ বল। সেটা কত? 10 নিউটন। এখন তোমাকে বলছে এফ নির্ণয় করো। এখন প্রকৃতপক্ষে আমরা যদি এফ সমান এম এ নির্ণয় করি, এম ধরো 5 কেজি আর এ ধরো আমরা ত্বরণের সূত্র নিয়ে করলাম, তখন কি আমাদের ম্যাথ হয়ে যাবে? না, তখন আমাদের ম্যাথ হয়ে যাবে না, কারণ এ জায়গায় আমার একটা ঘর্ষণ বল কাজ করছে। এ জায়গায় একটা আমার ঘর্ষণ বল কাজ করছে যেটা হচ্ছে 10 নিউটন। বলটা এই যে 5 কেজি ভরে বস্তুটার সামনের দিকে যাওয়ার ফলে তাকে একটা বল বিপরীত দিকে কাজ করছে, যে 10 নিউটন একটা বল বিপরীত দিকে কাজ করছে, সেটার জন্য মূলত আমার এফ সমান এম এ দিয়ে করলে ম্যাথটা হবে না। এখন দেখো আমরা করি। গ নম্বর বলছে এফ নির্ণয় করো। এফ নির্ণয় করে দেখো গ নম্বরটা আমি উঠাইতেছি। এই যে গ, দেখো এই বস্তুটার যখন সে আদি অবস্থানে ছিল তখন তার আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড। বুঝো ভালো করে। তারপরে এই বস্তুটা যখন শেষ পর্যায়ে এসে থেমেছে তখন তার একটা শেষ বেগ হয়েছে কত? 40 মিটার পার সেকেন্ড। তারপর এই বস্তুটা এই অবস্থান থেকে এই অবস্থানে এসেছে তখন তার একটা দূরত্ব হয়েছে যেটা হচ্ছে 100 মিটার। 100 মিটার। আর এটা তো একটা বস্তু। আমাকে বলে দিয়েছে যে এই যে পি বস্তুর ভর কত? 5 কেজি। তাই আমি ধরলাম এম 5 কেজি। এই জায়গায় তুমি পি লিখতে পারো যে পি বস্তুর ভর 5 কেজি। আর এই জায়গায় একটা ঘর্ষণ বল হচ্ছে যেটা 10 নিউটন। ধরো এফ কে 10 নিউটন। এখন তোমার এই যে ঘর্ষণ এই যে এফ নির্ণয় করতে হলে এই এফটা যে নির্ণয় করবে, এই এফটা কি আসলে? এই এফটা হচ্ছে পুরযুক্ত বল। মনে রাখো এই এফটা কি? পুরযুক্ত বল। তোমার এই ঘর্ষণের ক্ষেত্রে যদি তোমাকে কোনো সময় এফ নির্ণয় করতে বলে তখন এফটাকে তুমি বলবা পুরযুক্ত বল। এই পুরযুক্ত বলটাই তোমাকে নির্ণয় করতে হবে। তাই পুরযুক্ত বল তুমি নির্ণয় করতে গেলে এ জায়গায় একটা তোমার ত্বরণের প্রয়োজন পড়বে। ত্বরণের প্রয়োজন পড়বে। বিষয়টা আমি দেখাবো জায়গায় ত্বরণটা বের করে। ত্বরণটা আমি জায়গায় বের করেই দেখাই। এই জায়গায় ত্বরণটা আসলে লাগে। দেখো আমরা জানি কি এ জায়গায়, দেখো এই জায়গায় ত্বরণের সূত্র আমি জানি যে এ সমান বি মাইনাস ইউ বাই টি। দেখো এই জায়গায় টি নাই কোনো, এজন্য আমরা এ সমান বি মাইনাস ইউ বাই 2 ইন্টু টি এই সূত্রে আমরা নিতে পারবো না। তাহলে আমাদের কোন সূত্র নিতে হবে? দেখো আমাদের সূত্র নিতে হবে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s। দেখো এই জায়গায় কিন্তু টোটাল মানগুলো আছে এ ব্যতীত, তাই আমরা এখন এ বের করতে পারি। আমরা বিষয়টা একসাথে করি। দেখো এ যে এ সমান তাহলে হবে কি বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2s। তাহলে বি কত? দেখো 400 হোল স্কয়ার বিয়োগ এস স্কয়ার 2 ইন্টু এস কত? 200। তাহলে এই জায়গায় আমার ত্বরণের মোটামুটি মান আসে কত? 8 আসে। 8 মিটার পার সেকেন্ড ত্বরণ আসে। 8 মিটার পার সেকেন্ড ত্বরণ আসে। এখন আমাকে এই যে বল নির্ণয় করতে হবে। দেখো এটার বিষয় আছে এই যে পুরযুক্ত বল। আমি তোমাদের আগে এটা করাচ্ছি। পুরযুক্ত বল সমান কার্যকর বল। পুরযুক্ত বল কার্যকর বল প্লাস ঘর্ষণ বল।
তাহলে এই যে পুরযুক্ত বল হচ্ছে এফ, কার্যকর বল হচ্ছে এম এ, প্লাস ঘর্ষণ বল হচ্ছে কি এফ কে। তাহলে এম কত, এম হচ্ছে তোমার 5 কেজি গুণ এ কত 8 প্লাস ঘর্ষণ বল কত 10। তাহলে দেখো তোমার মোটামুটি মান কত আসে দেখো, 5 8 40 আর যোগ হয়েছে 10 কত হয় 50। তাহলে 50 কি হয় কেজি যে মিটার পার সেকেন্ড। এই তাহলে তোমার কত আসে এফ কত আসে, এই যে 50 কেজি মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে তোমার এই গ নম্বর উত্তর। এই তোমরা উঠেইলো যদি তোমাদের প্রয়োজন হয়। এই এখন গ নম্বরটা দেখো। এখন দেখো গ নম্বর প্রশ্নে কি বলেছে। গ নম্বর প্রশ্নে বলছে যে 100 মিটার অতিক্রম করার পর, এই যে 100 মিটার অতিক্রম করার পর ধরো এই যে বস্তুটা ধরো 100 মিটার তো এসেছে, এই 100 মিটার এসেছে, 100 মিটার আসার পরবর্তীর কথা বলছে যে 100 মিটার পর্যন্ত তো এসেছে, আর পর যদি আমি পুরযুক্ত বল অপসারণ করলে, যখন আমি যে বলটা তাকে দিয়েছি মানে যত নিউটন বল তাকে আমি দিয়েছি, এই বলটা যদি আমরা অপসারণ করি, অর্থাৎ আমরা গ নম্বরে পেয়েছি যে আসলে কত নিউটন বল দিয়েছিলাম, পুরযুক্ত বল 50 নিউটন বল দিয়েছিলাম আমরা, এই বস্তুটাকে আমরা 50 নিউটন বল দিয়েছি। পুরযুক্ত বল 50 নিউটন দেওয়ার ফলে সে 100 মিটার গিয়েছে। এখন বলছে এই যে পুরযুক্ত যে বল, এই যে 50 নিউটন বল আমরা আর বল দিব না, বলটা না দেওয়ার ফলেও কিন্তু বস্তুটা সামনে কিছু দূর যাবে, হয়তো কিছু সেকেন্ড যেতে পারে। বুঝতে পারছো? ধরো বিষয়টা আমি বলি, ধরো এখানে একটা ফুটবল যদি হয়, ধরো ওকে আমি 5 নিউটন বল প্রয়োগ করেছি, 5 নিউটন বল প্রয়োগ করার পরও তো স্বাভাবিক ধরো কিছু দূরত্ব গেলে, কিছু দূরত্ব গেলে, তাই এই যে 5 নিউটন বল প্রয়োগ করার ফলে তো সে কিছু দূরত্ব গেছে, যার পর আমি এখন এই যে 5 নিউটন বল, তারপর আমি এই বলটা অপসারণ করে নিছি আর দিব না, তখন তো সে আর কিছু দূর যাবে, কিছু দূর যে যাবে, আর বলটা কত দূর যে যাবে আর কিছু দূর যে যাবে সেটা আমি কিভাবে বুঝবো, সেটা বুঝবো মূলত আমি সময় দিয়ে, আসলে সময় ছাড়া তো বোঝা যায় না যে আর কতটুকু যাবে। তাহলে এই যে 50 নিউটন বলটা আমি প্রয়োগ আর করবো না, প্রয়োগ না করলে সে আর মানে কতটুকু দূরত্বে মানে কত সময় যাওয়ার পর সে থেমে যাবে, এই বিষয়টাই আমার চেয়েছে। তাই বলটা অপসারণ করার পর আমরা কি পেতে পারি দেখো। তাহলে এই বলটার আদিবেগ ছিল কত, বলটার আদিবেগ ছিল, দেখো আদিবেগ ছিল এই 0 মিটার পার সেকেন্ড, তারপর শেষ বেগ ছিল 400 মিটার পার সেকেন্ড। তারপর এই যে বলটা যে 100 মিটার দূরত্ব গেছে, এই পর্যন্ত এসেছে, এরপর একটা তার আমি টাইম বের করব, মানে কতটুকু টাইম লেগেছে এই পর্যন্ত, মানে এই যে বস্তুটা এই থেকে এই যে 100 মিটার পর্যন্ত যে এসেছে, এ জায়গায় তো একটা টাইম অবশ্যই মেনটেন করছে, কত টাইম এসেছে, আবার এর পর থেকে সামনে আবার কতটুকু টাইম যেতে পারে। তাহলে টোটাল টাইমটা যদি আমি যোগ করি তাহলেই আমি পেয়ে যাব যে আসলে সর্বমোট কত সময় পর বিষয়টা এটা থেমে যেতে পারে। তাহলে আমি এই পর্যন্ত আগে টাইমটা বের করি, এই পর্যন্ত টাইমটা বের করলে দেখো এই জায়গায় ইউ আছে, বি আছে, তারপর আমার টি বের করতে হবে, আর এস আছে। তাহলে আমার সূত্র কিন্তু এই সূত্রটা যায়, দেখো আমরা কিন্তু নিতে পারি এস সমান বি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। তারপর দেখো আমরা এখন নিই এস কত 100, তোমরা একটু মানগুলো লেখে নিও, এই যে আদি বেগ শেষ বেগ দূরত্ব 100, দেখো এস কত 100, তারপর বি কত দেখো, বি হচ্ছে কিন্তু 40, আদি বেগ হচ্ছে 0/2, আর আমার টিটা বের করবো, এখন এই টিটা বের করব। তাই দেখো এই যে তোমার কত আছে, সরি এটা কিন্তু এই জায়গায় সমান, তাহলে এই যে 100 সমান আমরা 40-এর যদি 2 দিয়ে কাটি কত হয় 20, তাহলে কত হয় 20টি হয় কিন্তু এই 20টি। তাহলে আমরা টি যদি এই পাশে আনি আর 100কে যদি আমরা 20 দিয়ে ভাগ দিই তাহলে বিষয়টা কত হয় 5 হয়, তাহলে 5 সেকেন্ড হয়, 5 সেকেন্ড। তাহলে এই থেকে
এই পর্যন্ত আমার 5 সেকেন্ড হয়েছে। এখন দেখো, এখন আমার কথা হচ্ছে এই থেকে আর সামনে কতটুকু সেকেন্ড বা কতটুকু টাইম এসে যাবে। আমরা এখন এটা বের করতে হলে আমরা করব এফ সমান এম এ, এই সূত্র দিয়ে। বিষয়টা বুঝে বলা করে এফ সমান এম এ। তাহলে আমরা কি করতে পারি, দেখো এ জায়গায় এফের মানটা বসাই আমরা এফের মানটা বসাই। আচ্ছা, এফটা একটু পরে লিখি, এফ সমান এম এ, এই যে এম লিখে এ কি ত্বরণ। আমরা ত্বরণের একটা সূত্র নিই যে বি মাইনাস ইউ বাই টি, সরি বি মাইনাস ইউ বাই টু বি মাইনাস ত্বরণের সূত্র বি মাইনাস ইউ বাই টি, তো বি মাইনাস ইউ বাই টি এই সূত্র। ত্বরণ সূত্র কি বি মাইনাস ইউ বাই টি, এই সূত্রটা আমরা নিই। এখন এই টিটা বের করবো আমরা এখন, পরবর্তী যে সে কতটুকু সময় যাবে সেটা। তাই দেখো আমরা এফ তো এ জায়গায় এফটা কি, এ জায়গায় এফটা হচ্ছে ঘর্ষণ বল। এই যে ঘর্ষণ বল, এ জায়গায় এফটা হচ্ছে কি ঘর্ষণ বল। তার ঘর্ষণ বল কত, তার প্রতি ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বল 10 নিউটন। তাহলে আমরা এ জায়গায় লাগবো কি -10 নিউটন, -10 নিউটন লাগবে এ জায়গায়, সমান এম কত 5 কেজি। এই তো 5 কেজি, দেখো এম 5 কেজি। তারপর গুণ এই মাইনাসটা কী জন্য এসেছে এটা আমি বলতে আসি। এম কত 5 ইন্টু বি কত, এ জায়গায় বি কত 0 আর ইউ কত 40 আর টি কত আমার টি বের করতে হবে। এখন আবার আরেকটা প্যাচ লাগছে, যে জায়গায় আপনি লিখলেন আবার এফ লিখলেন 10 -10, আবার এর জায়গায় বি এর জায়গায় লিখলেন 0 আর ইউর জায়গায় লিখলেন 40। তুমি তো ভাবছো যে বির জায়গায় হবে 40 আর ইউর জায়গায় হবে 0। হ্যাঁ, বিষয়টা খেয়াল করো। আমার এবার কিন্তু আমি বের করতে আসি এই যে এ জায়গায় শেষ বেগ যে তোমার 40 মিটার পার সেকেন্ড হলো, এইটা পর্যন্ত যে একটা মানে এই পর্যন্ত এসে এই যে পি নামক এই বস্তুটা এই পর্যন্ত এসে তার সময় লাগছে কত 5 সেকেন্ড। আমি সেটা বের করে ফেলাইছি। এখন এখান থেকে আর কতটুকু সময় আর যেতে পারে সামনে, এখান থেকে আবার যেতে পারে। তখন এখান থেকে আবার হিসাব করলে এ জায়গায় যে বেগ বেগটা হবে সেটা হবে আদি বেগ। এ জায়গায় শেষ বেগটাই হয়ে যাবে তোমার আদি বেগ, এই ইউ, মানে এটাই হবে যে 40 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো বিষয়টা? তাই এখান থেকে যাওয়ার পর এই পেশে যে একটা ধরো এ জায়গায় থামলো, তাহলে এ জায়গায় থামার পর একটা শেষ বেগ হবে, এটা আমি 0 ধরে নিলাম। এটা সব ক্ষেত্রেই আমি থামার পর আমি শেষ বেগটা 0 ধরে নেব, যখন আমি ধরে নেব 0। বুঝতে পারছো? আমার কিন্তু এখান থেকে আবার আমার বলছে এখান থেকে আর কতটুকু সময় যে থেমে যেতে পারে, এখান থেকে আর কতটুকু সময় যাবে। তাই এখান থেকে যখন হিসাব করো তখন এ জায়গায় যে আগে শেষ বেগ ছিল এটাই এখন হয়ে যাবে আদি বেগ। এই জন্য তোমার তাহলে বি শেষ বেগ কত 0, শেষ বেগ আর আদি বেগ কত 40 লিখলাম। আর এ জায়গায় এফের মানটা যে মাইনাস আসলো এটা হচ্ছে, দেখো এ জায়গায় তোমার প্রশ্নে বলছে ঘর্ষণ বল কত 10 নিউটন। তাহলে এই যে এ জায়গায় যে একটা ঘর্ষণ বল হবে সেটা কি, এই বস্তুটা যে সামনে যাবে তার বিপরীত দিকে একটা বল কাজ করবে, সেটাই তো ঘর্ষণ বল। এজন্য আমি নেগেটিভ লিখেছি, মাইনাস লিখেছি। এই মূল বিষয়, আশা করি ভালো করে বুঝো। দেখো -10 সমান আমি যদি এটা করি তাহলে 5 গুণ বিষয়টা এরকমের আসে -40 বাই টি, তাহলে কত আছে -10 540 কত হয় 200 মাইনাস তারপর কত হয় 10 টি। এ জায়গায় দেখো এই যে উভয়কে আমি মাইনাস কেটে দিতে পারি, এ জায়গায় তাহলে থাকে কত 10 টি সমান 200। তাহলে টি সমান কত হয়, দেখো এই 200কে ভাগ করবো আমি 10 দিয়ে, তাহলে কত হয় 20 হয়। তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে কত হয়েছে 20 সেকেন্ড। তাহলে আমাকে বলছে কি যে কত সময় পর থেমে যাবে। দেখো তাহলে এই প্রথম এই থেকে এই পর্যন্ত হয়েছে 5 সেকেন্ড, আর এই থেকে এই পর্যন্ত কত 20 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে মোট সময়, আমি জায়গায় লাগবো মোট সময় হবে কত, এই যে 5 যোগ এই 20 সমান কত এই 25 সেকেন্ড। তাহলে আমি প্রশ্নের উত্তর এটা লাগবো যে বল অপসারণ করার পর প্রথম থেকে সর্বমোট 25 সেকেন্ড পর এটা থেমে যাবে। এভাবে করবো।
তো দেখো পরের ম্যাথটা কী বলছে, পরের ম্যাথটা বলছে যে 10 গ্রাম ভরের একটি বুলেট 12 কেজি ভরের বন্দুক থেকে 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে বেরিয়ে একটি কাঠের তক্তার ভিতর 3 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। গ নম্বর বলছে পশ্চাৎ বেগ কত আর এফ কত, এটা নির্ণয় করতে বলছে। তো আমরা পশ্চাৎ বেগের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, আমরা জানি এম বি প্লাস স্মল ভি সমান 0, এই সূত্র জানি পশ্চাৎ বেগের ক্ষেত্রে। আমরা এইভাবেই করব। আমরা এখন অঙ্কটা শুরু করি। দেখো গ নম্বর, আমরা যদি একটা চিত্র আঁকাই, দেখো চিত্র আঁকালে তোমরা ভালো বুঝতে পারবা। তাহলে আমরা আগে ধরো এই যে 10 গ্রাম ভরের, এই যে 10 গ্রাম ভরের একটি বুলেট, তাহলে বুলেটের ভর 10 গ্রাম। আমরা আগে এগুলো আঁকাই লিখে নিই যে 10 গ্রাম, তো ওরে আমরা করলে কত পাই, 0.01 কেজি পাই। বুলেটের ভর আমরা স্মল এম ধরলাম, বুলেটের ভর। তারপর বলছে বুলেট থেকে 12 কেজি ভরে একটি বন্দুক থেকে, তাহলে বন্দুকের ভর আমরা 12 কেজি ধরি, তাহলে ক্যাপিটাল এম ধরি আমরা কত, 12 কেজি। 12 কেজি হচ্ছে তোমার বন্দুকের ভর। তারপর বলছে বন্দুক থেকে 1 কিলোমিটার পার সেকেন্ড বেগে একটি কাঠের তক্তার ভিতর, যাই হোক এই যে তোমার 1 কিলোমিটার পার সেকেন্ড যে বেরিয়েছে এটা হচ্ছে কি আদিবেগ। আদিবেগ কত দেখো, 1 কিলোমিটার পার সেকেন্ড, এটাকে আমরা ধরি তাহলে কত, 1000 মিটার পার সেকেন্ড হয়। কিলো যেহেতু 1000 মিটার পার সেকেন্ড হয়। বেরিয়ে এলে একটি কাঠের তক্তার ভিতর 3 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আর 3 সেন্টিমিটার, তো 3 সেন্টিমিটারকে আমরা 0.03 মিটার লিখতে পারি। 3 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল, অর্থাৎ তার শেষ বেগটা হবে কি 0, এই পর্যন্ত শেষে থেমে গেছে। থেমে গেছে। এখন আমরা চিত্রটা আঁকি, একটা চিত্র তাহলে তোমরা একটু উদাহরণটা ভালো বুঝবা। ধরো এই কাঠের তক্তা, এখান থেকে আমি এই যে তোমার আদিবেগ কত হয়েছে তোমার, এই যে ধরো আদিবেগ, এই যে আদিবেগ আমরা এই যে 1 কিলোমিটার পার সেকেন্ড আদিবেগ হওয়ার পর এই পর্যন্ত এসে থেমে গেছে। কি এই পর্যন্ত থেমে গেছে, কিন্তু এই পর্যন্ত থেমে গেছে মানে শেষ বেগ 0, তার কতটুকু দূরত্ব গেছে, ধরো 0.03 মিটার গেছে। এতটুকু মিটার গেছে। এখন আমরা যেহেতু আমাকে বলছে কি পশ্চাৎ বেগ নির্ণয় করতে, দেখো আমাকে বলছে পশ্চাৎ বেগ নির্ণয় করতে, পশ্চাৎ বেগ। তাহলে আমরা পশ্চাৎ বেগের ক্ষেত্রে আমরা সূত্র জানি এম ভি প্লাস এম স্মল ভি। তো এই জায়গায় আমি স্মল ভি নিব না, কারণ এ জায়গায় স্মল ভি নিলে এই জায়গায় স্মল ভি অর্থাৎ শেষ বেগ কত 0, এ জায়গায় 0 হয় না। কিন্তু এ জায়গায় এই মানে শেষ বেগ আসার আগেও আমাকে কিন্তু এই যে আসার আগে এই যে 1 কিলোমিটার পার সেকেন্ডটা কিন্তু আমাকে আগে আরও ধাক্কা দিছে। এই জন্য আমাকে ভির বদলা ইউ নিতে হবে সমান 0। এখন ক্যালকুলেশন করে ভিটা বের করব, তাহলে বিষয়টা এই জায়গায় মাইনাস আসে, এই যে এম ইউ বাই এই বি, মিউ বাই ভি, তাহলে কি আসে, সরি এটাতে এম হবে, এম। তাহলে দেখো মাইনাস এম এর মান কত, দেখো স্মল এম হয়েছে 0.01 ইন্টু ইউ কত 1000, তারপর ক্যাপিটাল এম কত 12 কেজি। এটা মোটামুটি করলে তোমার এরকমের আছে মাইনাস 0.88 মিটার পার সেকেন্ড, যে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বন্দুকের পশ্চাৎ বেগ। তোমরা একটা জিনিস মনে রাখবে যে পশ্চাৎ বেগের ক্ষেত্রে আমার রেজাল্টটা কিন্তু মাইনাস আসে। পশ্চাৎ বেগ বলতে বন্দুকের তোমার পশ্চাৎ বেগ চাইছে, মানে পিছনের বেগ চাইছে, এজন্য এই মাইনাস এসেছে। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা ঘ নম্বরটা দেখো, ঘ নম্বরে কি বলছে, এটা গেলো তোমার গতে কি বলছে দেখো, গতে বলছে কি এফ নির্ণয় করতে বলছে। এফ কত, সোজা একটা জিনিস, আশা করি তোমরা এটা এখনই পারবা, এটা। তাই এফ নির্ণয় করতে হইলে দেখো আগে আমরা ত্বরণ নির্ণয় করবো। আমরা জানি এফ সমান এম এ, আমরা জানি কি যে এফ সমান এম এ।
তো আমরা আগে ত্বরণটা নির্ণয় করে দেখো, এ জায়গায় কিন্তু কোনো ঘর্ষণ বল নেই। এর পূর্বের যে তোমাদের অঙ্ক করাইছি বা ম্যাথ করাইছি তখন কিন্তু ঘর্ষণ বলতে একটা কথা ছিল, যখন কোনো বস্তু কোনো সারফেসের উপর দিয়ে চলবে তখন একটা ঘর্ষণ বল সৃষ্টি হয়। এক্ষেত্রে কিন্তু কোনো ঘর্ষণ বল নেই, যে ফ্রিকশন কোনো বল নেই যে আমরা প্রযুক্ত বল তারপর কার্যকর বল এবং ফ্রিকশন বল যোগ করব, প্রযুক্ত বল বের করতে হইলে এরকমের কিন্তু কোনো জায়গায় কিন্তু কাহিনী নাই। বিষয়টা বুঝে ভালো করে। এবার কিন্তু আমরা এফ সমান এম এ নিলেই আমাদের ম্যাথ কিন্তু হয়ে যায়, যে ঘর্ষণ বল নেই। কিন্তু তোমরা কিন্তু প্যাস খাইতে পারো যে আসলে এই জায়গায় এফ সমান এম এ নিব, তাহলে তো ঘর্ষণ বল একটা আমরা পূর্বের যে অঙ্ক করেছি তাহলে তো ঘর্ষণ বল করেছি। দেখো পূর্বের যে এফ আর এই এফের সাথে কিন্তু কোনো মিল নেই। পূর্বে ঘর্ষণ ছিল তখন সেটা অন্য নিয়মে করছি, বা ঘর্ষণ যদি তোমাদের কোনো ঘর্ষণ বিষয়ে কোনো ম্যাথ আসে যখন তোমাকে প্রযুক্ত বল নির্ণয় করতে বলবে, এই যে এফ নির্ণয় করতে বলবে, তখন তোমাদের আমি যে পূর্বে যে ম্যাথগুলো করেছি তোমরা ওই নিয়মে করবা, ঠিক আছে। এখন দেখো এর কিন্তু কোনো ঘর্ষণ নেই। এখন আমরা এফ সমান এম এ নিলেই হয়, কিন্তু খেয়াল করছো এফ সমান এম এ নিলেই হয়। কিন্তু আমরা যদি আমরা এখন ত্বরণের মান বের করে যাই, আমরা এখন কী সূত্রে লিখতে পারি? দেখো আমরা লিখতে পারি ইউ স্কয়ার সমান বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। দেখো আমরা এটা লিখতে পারি, কিন্তু আমরা যখন এ নির্ণয় করে যাবো তখন আমরা কী হবে, বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই এই যে 2s। বি কত? দেখো বি কিন্তু 0। দেখো এই যে শেষ বেগ কত এসেছে, 0। বুঝো ভালো করে, বলছে কিন্তু এই তোমার কাঠের তক্তার ভিতর 3 সেন্টিমিটার প্রবেশ করে থেমে গেল, অর্থাৎ থেমে যাওয়ার পর তার শেষ বেগ হবে সেটা 0। 0 স্কয়ার, বুঝো ভালো করে। এই তাহলে 0 মাইনাস ইউ কত, এই যে 1000 স্কয়ার নিলাম, তারপর 2 ইন্টু এস, কতটুকু দূরত্ব গেছে তোমার, এই 0.03। এটা করলে তোমার মোটামুটি একটা ভ্যালু আসে। কি ভ্যালু আসে এটা তোমাদের করাই দেখাই। ক্যালকুলেটর দেখো তোমার কত আসে, 1000 স্কয়ার করলে কত আসে এত। একে তুমি ভাগ দেবা 2 গুণ 0.03 দিয়ে ভাগ দেবা, কত আসে, এই আসে কত আছে মাইনাস, এই দেখো অনেক ভ্যালু আসে, বড় একটা ভ্যালু আসে। 1,06 হয়েছে কয়টা, 1 2 3 4 5 6 7, 7টা 6, 1 2 3 4 5 6 7, আবার এটা হয় কিন্তু। এটা লিখতে পারো, এটাকে তোমরা সাইন্টিফিকেটেও নিতে পারো, কোনো সমস্যা নেই। এটা যদি তুমি সাইন্টিফিকেটে নিতে চাও, তোমরা কি সাইন্টিফিকেটে নিতে পারো। এভাবে এই জায়গায় এই যে মুড অপশানে একটা টিপ দেবা, আর একটা দেবা, তারপর আর একটা দেবা, তারপর আর একটা দেবা। এই যে SCI লেখা হচ্ছে 2, তোমরা 2তে ক্লিক করবা, তারপর 9 এসে 9-এ ক্লিক করো। দেখো এই একটা ভ্যালু আসে, কত আসে, মাইনাস 1.6। তুমি 7 লিখতে পারো, যেহেতু জায়গায় এই জায়গায় 6 আছে, 5-এর চেয়ে বেশি আছে, তাই পূর্বের সাথে 1 যোগ করতে পারো, ইন্টু 10 টু দি পাওয়ার 7 হয়, এই 7 এইটা। তো এখন তোমরা যদি সূত্র নাও এফ সমান এম এ, তাহলে এফের মান বের হয়ে যায় এই এফ সমান এম এ। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে এই কত, এম কত, ওই যে 0.01, যে 0.01 ইন্টু এ লেখো 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 7। দেখো এটা গুণ করো, এটার সাথে এটা গুণ করলে কত হয়, দেখো 0 মানে গুণ 0.03, কত আসে। তো এটা হিসাব করলে কি আসে, যে 5.01 ইন্টু 10 টু দি পাওয়ার এই 5, এই আসে তোমার যে এই এফের ভ্যালু। তখন পরবর্তীটা দেখো, তাই পরেরটা কি বলছে দেখো। এখন ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু, ধরো এই বস্তুকে 25 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এই যে ধরো একটা সারফেসের উপর দিয়ে যেতে আছে, তারপরে বি স্থানে যে ধরো পৌঁছাইছে।
তারপর এখন এখানে এই বস্তুটার এই যে এই বস্তুটা এর ভর হয়েছে কত, এই যে 5500 গ্রাম। তারপরে এই যে ভি নট কত, 5 মিটার পার সেকেন্ড। এই যে ভি নট আসলে শেষ বেগ এরকমের কিছু না, তোমরা এই ভি নটটা এখন নূতন দেখতে পারো। আসলে ভি নট হচ্ছে আদিবেগ। আমরা আদিবেগ জানি শুধু ইউ না, আদিবেগকে ভি নট দ্বারাও প্রকাশ করা হয়। এই ভি নট দ্বারাও বোঝায় কি, আদিবেগ। বিষয়টা খুব মনোযোগ সহকারে এবং মাথার ভিতর গেঁথে নাও যে ভি নট, এই যে B0 এটাও আদিবেগ আর ইউ হচ্ছে আদিবেগ। তুমি ভুল করেও ভি নট এই যে V0কে তুমি শেষ বেগ বলিও না। এটা তোমার হয়তো নূতন হতে পারে, এগুলো তোমার বইয়ের ভিতর তুমি হয়তো পড়ছো, বুঝতে পারোনি। হ্যাঁ, ভি নট হচ্ছে আদিবেগ। তারপর দেখো এই বস্তুটা এ থেকে এই যে বি পর্যন্ত যেতে তার কত সেকেন্ড সময় লাগছে, 30 সেকেন্ড সময় লেগেছে। ধরো 30 সেকেন্ড সময় লেগেছে। এখন আমাকে বলছে এ থেকে এই যে বি বস্তুর এটার কাজ কি। আমরা কাজ আসলে এই জায়গায় কাজটা কি, এই কাজের কোনো কথাবার্তা কিন্তু অধ্যায় 3-এর ভিতর নাই। কাজের সূত্র হচ্ছে যে W সমান F ইন্টু এস, এটা হচ্ছে সূত্র। আমার F এর মান বের করতে হইবে আর এস এর মান বের করতে হইবে। এটা তোমার অধ্যায় 4 নম্বরে আছে বা 4 অধ্যায় আছে, 4 অধ্যায় আমার আলোচনা আছে। এটা দেখে তোমরা 3 অধ্যায়ের পর তো 4 অধ্যায় এমনি যাবা, 4 অধ্যায় তোমরা বুঝতে পারবা যে আসলে কাজ কি, কাজ ক্ষমতা শক্তি, এটা 4 অধ্যায় আলোচনা করা হয়েছে। তা আপাতত এখনও তোমরা বুঝতে পারবে, আমি করাই। দেখো বলছে এ থেকে বি এর কাজটা বের করতে বলছে। এ থেকে বিতে মানে কাজ, কত কাজ হবে, W সমান এফ এস। তো তোমরা এখন জানো যে আমার এফ বের করতে হবে, 79 এফ বের করতে হবে। তারপর এস বের করতে হবে, তাহলে তো আমার কাজ হয়ে যায়। বিষয়টা ইজি না? এখন দিয়ে আমার কি ডেটাগুলো দেওয়া আছে, দেখো এই জায়গায় এম দেওয়া আছে কি, গ নম্বর অঙ্ক। দেখো এম কত, 5500 গ্রাম, 5500 গ্রাম। ওকে আমরা যদি কেজিতে কনভার্ট করি তাহলে 5.5 কেজি হয়, 5 কেজি হয়। তারপর দেখো কি দেওয়া আছে পরবর্তীতে দেওয়া আছে বি নট। দেখো বি নট কত, 5 মিটার পার সেকেন্ড। যে বি নট কত, 5 মিটার পার সেকেন্ড। তুমি এই বি নট আদিবেগ কথা ঠিক, কিন্তু তোমাকে প্রশ্নের যেহেতু এই যে ভি নট দিয়েছে, তোমার এই ভি নটই ব্যবহার করতে হইবে। তুমি বলেও ইউ লিখতে পারবে না, কারণ তুমি বলতে পারো যে ভি নট আর ইউ তো এক কথাই, কিন্তু না, এ জায়গায় আমি যে প্রশ্নের যে ডেটা দেওয়া থাকবে আমার ওই ডেটা অনুযায়ী লিখতে হবে। তুমি ভুলেও ইউ লিখতে পারবে না, কারণ ইউ হচ্ছেও আদিবেগ আর ভি নটও হয়েছে আদিবেগ। দেখো আর দেওয়া আছে কি তোমার, দেখি আর কি ডেটা দেওয়া আছে। এ জায়গায় 25 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আমরা প্রযুক্ত বল কত, যে 25 নিউটন। 25 নিউটন হচ্ছে প্রযুক্ত বল। তারপর দেখো আর দেওয়া আছে কি, টাইম দেওয়া আছে একটা 30 সেকেন্ড। টাইম কত, এই 30 সেকেন্ড টাইম দেওয়া আছে। এইগুলো টাইম। তারপর দেখো এই প্রশ্নটা আগে একটু ভালো করে পড়ো, প্রশ্নের ভিতরে একটু কারিশমি আছে। কি দেখো, আগে তোমার এই পদার্থ, তারপর যে ম্যাথ বা যে কোনো সাবজেক্টেরই তোমার প্রশ্নর যদি উত্তর করতে হয়, তোমাকে আগে প্রশ্নটা পুরো বুঝতে হবে, পুরো পড়তে হবে। ধরো আমাকে একটা নোট দিয়েছে, বলছে প্রতি কেজিতে ঘর্ষণ বল কত, 1.5 নিউটন। তাহলে জায়গায় আমার টোটাল কেজি আছে কত, দেখো এই ধরো 5.5 কেজি আছে, কিন্তু এই 1 কেজিতে আমার 1.5 নিউটন হয়েছে কি, ঘর্ষণ বল। তাহলে আমার ঘর্ষণ বল এফ কে বলতে পারি। তাহলে এফ কে কত হবে, দেখো 5.5 ইন্টু 1.5, এটাকে করলে কত হয়, এটাকে করলে হয় 8.25। এগুলো তুমি একটু ক্যালকুলেটারে করে নেবা। তাহলে ঘর্ষণ বল কত হয়, 8.25 নিউটন। এখন তোমার বের করতে হইবে কার্যকর বল। এখন আমরা আসি
আমরা জানি পুরযুক্ত বল, এই পুরযুক্ত বল সমান হয়েছে কার্যকর বল প্লাস ঘর্ষণ বল, প্লাস কি ঘর্ষণ বল। আমরা পুরযুক্ত বলকে বলছি কি এফ, সমান কার্যকর বলকে বলছি আমরা, ধরো আমি কার্যকর বলকে এফ প্রাইম দ্বারা চিহ্নিত করলাম, প্লাস ঘর্ষণ বলকে এফ কে। আমার এখন এই কার্যকর বলটা বের করতে হইবে। দেখো কার্যকর বলটা যদি আমি বের করতে চাই তাহলে আমার এই এফ, তারপর এই মাইনাস এই যে পুরযুক্ত বল, আর হচ্ছে কি তোমার ঘর্ষণ বল। তাহলে পুরযুক্ত বল হচ্ছে 25 নিউটন আর কার্যকর বল হচ্ছে 8.25 নিউটন। তাহলে আমার কত হয় 16.75 এই নিউটন হয় কার্যকর বল। কার্যকর বল কত হয় 16.75 নিউটন। এই তাহলে এখন আমাদের কি করতে হবে, দেখো আমরা জানি কার্যকর বলটা কি। আসলে কার্যকর বলটা কি? কার্যকর বল হচ্ছে এম এ। আমরা পড়ছি কিন্তু যে কার্যকর বলটা হচ্ছে, আমি আগের ম্যাথও বলেছি যে ভর এবং যে ত্বরণের গুণফলটা সেটাই হচ্ছে কার্যকর বল। তাহলে আমরা এখন অনায়াসে বলতে পারি যে কার্যকর বল সমান এম এ বলতে পারি। এখন যদি আমরা এখান থেকে এর মানটা বের করতে চাই তাহলে এফ এই যে কার্যকর বাই এম, তাহলে দেখো আমার এম এর মানটা, দেখো কার্যকর বলটা কত 16.75 আর এম কত 5.5। তাহলে আমার টোটাল ভ্যালুটা কত আসে, আমার ভ্যালু আসে 3.04 এই মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমার কি ত্বরণ। এটা হচ্ছে কি আমার ত্বরণ। ঠিক আছে, তাহলে এখন আমরা এস নির্ণয় করতে পারি, কারণ আমাদের সূত্র হচ্ছে কি ডাব্লু সমান এফ এস। দেখো এই ডাব্লু সমান এফ এস, এই এফটা হচ্ছে কার্যকর বল, এফটা হচ্ছে কি কার্যকর বল, আর এসটা বের করতে হবে। এখন দেখো আমি এসটা বের করি, যে এস সমান আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, কিন্তু এই জায়গায় আসবে কি বি নট টি প্লাস এই হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এই জায়গায় আদি বেগটা হচ্ছে বি নট, এই জন্য আমরা বি নট লিখলাম। তারপর দেখো বি নটের মান কত, বি নটের মান হচ্ছে 5 ইন্টু টি কত, আমরা টি কত 30 প্লাস এই হাফ, এর মান পেয়েছি আমরা কত 3.04, তারপর টি কত 30 এই হোল স্কোয়ার দিলাম। তাহলে মোটামুটি এ জায়গায় আমার একটা ভ্যালু আসে কত, এটা তোমরা করবা 15-18 মিটার একটা ভ্যালু আসে। এখন তোমরা কাজ কি বলছে তোমাকে প্রশ্ন, এ থেকে বি এর ভিতর কাজটা কত, তাহলে কাজের সূত্র আমরা জানি ডব্লিউ সমান এফ এস। এফটা হচ্ছে কার্যকর বল কত 16 কত হয় 16.75 পেয়েছি আমরা নাকি, আর ইন্টু এস কত 15-18। তাহলে আমার টোটাল যোগ করলে কত আসে 25.426 ইন্টু 5 এই জুল। যে কাজের একক হচ্ছে জুল, এজন্য আমরা এই জে লিখলাম। এই হচ্ছে তোমার এ থেকে বি এর দিকে কাজ। এখন দেখো ঘ নম্বরে কি বলেছে। গ নম্বরের বিষয়টা একটা ইজি বিষয়, খুব সোজা। দেখো বলছে ঘর্ষণ অর্ধেক হলে যাত্রা শুরুর 20 সেকেন্ড ও 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বিশ্লেষণ করো। এবার তোমাকে বলছে ঘর্ষণ অর্ধেক হলে, তাহলে বলছে কি দেখো প্রতি সেকেন্ডে ঘর্ষণ বল কত 1.5 নিউটন, বলছে এটা অর্ধেক হবে, এই ঘর্ষণটা অর্ধেক হবে। তুমি 1.5 এর 2 দিয়ে ভাগ করো তাহলে তো অর্ধেক হয়, 1.5 ভাগ 2। এই এবার ঘর্ষণ কত হয়, এটা আমার সাইন্টিফিকের নাম, একটা নর্মালে নিই, নর্মাল 3 দিলাম 2 দিলাম, কত হয় 0.75। এবার কিন্তু ঘর্ষণ হবে যে তোমার 0.75, এই 0.75 যদি এবার ঘর্ষণ হয় তাহলে তোমার এই 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে আর 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে, তাহলেই হয়ে যায়। সোজা বিষয়, আমি খুব তাড়াতাড়ি করি বিষয়টা। আমি এবার অনেক কিছু লিখলাম না, এই যে ডেটাগুলো লিখলাম না,
লেখার দরকার নেই, আমি এখান থেকেই লিখি, তোমরা একটু লিখে নিও তোমরা যখন করবে। দেখো এ জায়গায় তাহলে যদি ঘর্ষণ অর্ধেক হয়, ঘর্ষণ যদি অর্ধেক হয় তাহলে তোমার ঘর্ষণ বলটা কত হবে দেখো, 5.5 ইন্টু কত 7.5 এটা হয় কিন্তু। তাহলে এক্ষেত্রে ঘর্ষণ কত হয় দেখো 4.125 এই নিউটন এটা হয়। তাই এখন তোমার কার্যকর বলটা কী হবে, আমি একটু একসাথে যে করে কার্যকর বল সমান প্রযুক্ত বল বিয়োগ হবে কি এই যে ঘর্ষণ বলটা। তাহলে কত হয় তোমার প্রযুক্ত বল হচ্ছে 25 নিউটন আর এই ঘর্ষণ বল হচ্ছে 4.125। তাহলে এটা বিয়োগ করলে কত হয় 20.875 এই নিউটন। শেষ। তাহলে এটা হচ্ছে কি কার্যকর বল। তাহলে কার্যকর বল কি বরাবর ত্বরণের গুণফল। তাই এখন এখান থেকে যদি আমি ত্বরণ বের করি, কারণ কি আসলে তোমরা বলতে পারো যে আবার এই কার্যকর বল সমান এম এ আবার এই জায়গায় কেন আপনি এ বের করেন। আসলে আমি এ বের করি কারণ আমাকে অতিক্রান্ত দূরত্ব সূত্র নিতে বলছে, আমাকে বলছে অতিক্রান্ত দূরত্ব বের করে, অতিক্রান্ত দূরত্ব। তাই অতিক্রান্ত দূরত্ব বের করতে বললে তো আমার এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এরকমের এই যে এ এসে পড়ে, এই এর জন্য মূলত আমার এখন এই তোমার এটা নির্ণয় করা লাগে। ওই এর জন্যই মূলত আমার এখন এ নির্ণয় করা লাগে, এটাই বিষয়টা। তাহলে দেখো আমি যদি এখন এ বের করতে চাই তাহলে এই কার্যকর বল বাই এম, তাহলে কার্যকর বল হচ্ছে যে 20.875 আর এম হচ্ছে কত, এম হচ্ছে এই তো দেখো এম হচ্ছে 5.5, এটা আমরা কনভার্ট করলে 5.5 পেই। তাহলে কত হয় ম্যাথটা এরকমের আসে কত 3.8 এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা আসে সোজা, এটা ইজি বিষয়। এখন তুমি 10 সেকেন্ড 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবে আর 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবে, তাহলেই হয়ে যাবে। দেখো তোমার এই ধরো 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি এস ইকুয়াল টু ইউটি, এ জায়গায় ইউ না এ জায়গায় হবে ভি নট টি, কারণ তোমার এ জায়গায় আদিবেগ তোমার ভি নট দেওয়া আছে জন্য। তাই ধরো ভি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাহলে এটি স্কোয়ার। আমি তোমাদের বুঝার সুবিধার্থে ইউটি বলছি, কিন্তু ইউটি না এটা হচ্ছে বি নট, কারণ এই বি নটই হচ্ছে আদিবেগ। প্রশ্নে যে ডেটা থাকবে ওই ডেটাগুলো অনুযায়ী লিখতে হবে। তাহলে বি নট কত তোমার, বি নট হচ্ছে 5 ইন্টু টি হচ্ছে 30 প্লাস এ হাফ ইন্টু এ হচ্ছে 3.8 আর টি কত 30 স্কোয়ার। এটা আপাতত করলে এরকম একটা ভ্যালু আসবে, তোমরা একটু ক্যালকুলেট করে নিও এত মিটার। এখন আমরা করব এই 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তাহলে বি নট টি প্লাস হাফ এই এটি স্কোয়ার, এটা মান বসালে হয়ে যায় 5 ইন্টু এই যে 30 প্লাস এবার কিন্তু 30 হবে। এই জায়গায় কিন্তু আমার ভুল হয়েছে, এটা 20 সেকেন্ডে বলছে না, এটা তো 20 হবে, কিন্তু এটা 20 সরি এটা 20, যেহেতু 20 সেকেন্ডে অতিক্রান্ত বের করছে এটা 20 হবে। এখন তো এটা কিন্তু 30 সেকেন্ডে বের করতে দিলাম 30 হবে টি এর মান, আর কিছু না সবই এক থাকবে হুবহু এই 3.8 ইন্টু এই 30 স্কোয়ার। তো এটা করলে মোটামুটি একটার ভ্যালু আসে 801.1860 মিটার। এটাই বলছে তোমাকে যে অতিক্রান্ত দূরত্ব বিশ্লেষণ করে, তো 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বই আর 30 সেকেন্ড অতিক্রান্ত দূরত্বই। এই আশা করি বুঝতে পারছো। এখন এটা একটু উঠেই নাও।